দ্বিতীয় চালানে ভারত থেকে এসেছে আরও ২০ লাখ করোনার টিকা। এ নিয়ে মোট ৯০ লাখ ডোজ এলো দেশে। ভ্যাকসিন কম থাকা কেন্দ্রগুলোয় সরবরাহ করা হবে আগে। ৩ মাস পর খুলবে সব বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা এখনই উঠতে চান হলে। ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি। একাডেমিক কাউন্সিলরের বৈঠক আজ। দুবাই ও ভারত থেকে আন্তর্জাতিক চক্র নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের স্বর্ণের চোরাচালান। বিমানের কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ, আইনের যথাযথ প্রয়োগের তাগিদ পর্যবেক্ষকদের। শিগগিরই বাজারে আসছে মোবাইল অ্যাপ থিফগার্ড। চুরি যাওয়া মোবাইলের অবস্থান শনাক্ত করা যাবে নিমিষেই। আন্তর্জাতিক মানের বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এবং মঙ্গল গ্রহে নাসার মহাকাশযান পারসোভারেন্স রোভারের নাটকীয় অবতরণের নতুন ভিডিও প্রকাশ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছালো মালবাহী মহাকাশযান এসএস ক্যাথেরিন। ভোরের সময়ের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। দ্বিতীয় চালানে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ড ভ্যাকসিনের আরও ২০ লাখ ডোজ এসেছে। সোমবার দিবাগত রাতে ১২টার দিকে ভারতের মুম্বাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় চালানটি। জুনের মাঝামাঝি সময় পর্যন্ত আছে এবারের চালানে থাকা টিকার মেয়াদ। ভ্যাকসিনগুলো বিমানবন্দর থেকে গাজীপুরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কারখানায় নিয়ে যাওয়া হয়। ভারতের সেরাম ইনস্টিটিউট ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে ক্রয় চুক্তির ৩ কোটি কোভিড ভ্যাকসিনের মধ্যে ২০ লাখ ডোজ ভ্যাকসিন সোমবার দিবাগত রাতে ঢাকায় আসে। মুম্বাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা স্পাইস জেটটি রাত ১১টা ১০ মিনিটে আসার কথা থাকলেও ফ্লাইটটি দেরিতে ছাড়ায় তা ঢাকায় অবতরণ করে প্রায় ১২:৩০টার দিকে। এর আগে ২০ লাখ ডোজ ভ্যাকসিন গ্রহণ করতে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে বেক্সিমকোর ৫টি ফ্রিজার ভ্যান। রাত ১১:৩০টার দিকে ভ্যানগুলো একে একে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। ফ্লাইটটি অবতরণের ১.৫ ঘন্টা পর বিমানবন্দর থেকে বেরিয়ে যায় ভ্যাকসিনবাহী ৫টি ফ্রিজার ভ্যান। বিমানবন্দরে ভ্যাকসিন গ্রহণ করতে স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন ও বেক্সিমকোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গেল ২৫ জানুয়ারি প্রথম দফায় ভারত থেকে ৫০ লাখ কোভিড ভ্যাকসিন কেনে সরকার। তারই ধারাবাহিকতা এবার আসে ভ্যাকসিনের দ্বিতীয় চালান। এবারের চালানে আসা টিকাগুলোর মেয়াদ শেষ হবে জুনের মাঝামাঝি সময়ে। শুরুতে ভারত সরকার উপহার হিসেবে ২০ লাখ ডোজ দিয়েছিল বাংলাদেশকে। এ পর্যন্ত ৯০ লাখ ডোজ টিকা এসেছে বাংলাদেশে। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে করা চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ৬ মাসে ৩ কোটি ডোজ টিকা আসার কথা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের শেষ পর্যন্ত করোনার ভ্যাকসিন সীমিত সম্পদ হিসেবে বিবেচিত হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনও করোনার ভ্যাকসিন থেকে বঞ্চিত বিশ্বের শতাধিক দেশ। তাদের সহায়তায় ধনী দেশগুলোকে এগিয়ে আসতে আবারও আহ্বান জানিয়েছেন সংস্থার প্রধান। এদিকে ফাইজারের টিকা নিয়ে ইসরায়েল এখন হার্ড ইমিউনিটির পথে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইউরোপ, পশ্চিমা বিশ্ব ও এশিয়ার বেশ কিছু দেশ করোনার টিকাদান কর্মসূচি শুরু করলেও এখনও এই ভ্যাকসিন সোনার হরিণ ১০০-র বেশি দেশে। দেশগুলোর সরকার টিকার ব্যবস্থা না পারায় করোনার সংক্রমণ ক্রমেই ব্যাপক আকার ধারণ করছে। এ অবস্থায় দরিদ্র দেশগুলোকে সহায়তায় এগিয়ে আসতে ধনী দেশগুলোকে সামনে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষ করে সংস্থার উদ্যোগে গঠিত ভ্যাকসিন সহযোগিতা প্রকল্প কোভ্যাক্সে অনুদান দিয়ে দরিদ্র দেশগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান সংস্থার প্রধান। একই সঙ্গে ভ্যাকসিনের সুষ্ঠু বন্টনের উপরও জোর দেন তিনি। শীর্ষ আয়ের বেশ কিছু দেশ টিকা নিতে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আগাম চুক্তি করছে। এতে করে কোভ্যাক্সের কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কোভ্যাক্সের সময়মতো ভ্যাকসিন সরবরাহ করতে পারছে না। অন্ততপক্ষে তহবিলে অর্থ দিলেও দরিদ্র দেশগুলোর মাঝে টিকা পৌঁছে দেওয়া সম্ভব হতো। ফাইজার ও বায়োনটেকের উদ্ভাবিত করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনার মধ্যেই নতুন তথ্য দিল ইসরায়েল। ফাইজারের টিকা প্রয়োগের পর জনগণের বড় একটি অংশের মধ্যে রোগ প্রতিরোধ শক্তি গড়ে উঠেছে বলে দাবি করেছে দেশটি। টিকাদানের পর করোনার সংক্রমণ কমায় ইসরায়েল হার্ড ইমিউনিটির পথে হাঁটছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমর ইনান, সময় সংবাদ। ৩ মাস পর খুলবে দেশের সব বিশ্ববিদ্যালয়। কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনই ক্লাস করা সহ হলে ওঠার দাবিতে দিনভর বিক্ষোভ করেছেন। সোমবার বিকেলে হল খুলে দিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
উপাচার্য জানিয়েছেন, মঙ্গলবার একাডেমিক কাউন্সিলরের বৈঠকে সব বিষয়ে আলোচনা হবে। দীর্ঘদিন ধরে হল বন্ধ থাকায় এবার রাজপথে নেমে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন থেকে হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। পরে মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। ফেব্রুয়ারির মধ্যে আমাদের হল খোলার যে সিদ্ধান্ত সেটা আমাদের প্রশাসন জানাবে এবং আমরা মার্চের 1 তারিখ থেকে সবাই হলে উঠবো। প্রতিনিয়ত হলটা খুলে দিক, একাডেমিক কার্যক্রম শুরু করে দিক, আমরা কোনোভাবে সেশনটাতে পড়তে যাচ্ছি না। মেসের থেকে আমাদের আসলে শিক্ষা জীবনটা অব্যাহত রাখা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। হল খুলে দেওয়ার দাবি ও ভর্তি পরীক্ষা সহ নানা বিষয়ে মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যে কোনো মহামারীর সময় কোনো সিদ্ধান্ত পিসমিল হয় না। অনেকগুলো সিদ্ধান্ত আছে যেগুলো কেন্দ্রীয়ভাবে হতে হয়, সমন্বিত হতে হয়, নইলে মহামারীর অনেক সময় ঝুঁকি বাড়ে। তো ফলে এই বিষয়গুলো নিয়ে একাডেমিক কাউন্সিলে নিয়ে আমাদের পরবর্তী পরীক্ষার তারিখসমূহ সেগুলো পুনর্বিবেচনা করা, একাডেমিক কাউন্সিলে এই বিষয়গুলো নিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে। এদিকে হল ছাড়ার নির্দেশনা অমান্য করেই হলে অবস্থান করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। হলের অবস্থানটা সুদৃঢ় করুক এবং কঠোর করে আমরা হলে থেকে পড়াশোনা করতে চাই এবং শেষ পর্যন্ত এখানেই থাকতে চাই। তো এই মুহূর্তে আমরা সরকারের সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু এই মুহূর্ত থেকেই আসলে আমরা হলে থাকতে চাই। শিক্ষামন্ত্রীর নির্দেশের পরও যারা আবাসিক হলে রয়েছেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে চলে যেতে বলা হলেও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। হল খোলা ও শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে সোমবার কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাবেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দিন দ্রুত হল খোলার দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। এদিকে সোমবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি জানান, আগামী 24শে মে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। 17ই মে খুলছে হল। এ সময় তিনি আরও জানান, স্কুল কলেজ খোলার বিষয়ে 28শে ফেব্রুয়ারির পর সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা মহামারীর কারণে গত বছরের 17ই মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি পর্যায়ে চলমান এই ছুটি বাড়তে থাকে মাসের পর মাস। সবশেষ ঘোষণা অনুসারে চলমান ছুটি আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। সারা দেশে যখন টিকা কার্যক্রম চলছে, তখন পবিত্র ঈদুল ফিতরের পরেই দেশের সব বিশ্ববিদ্যালয় ও হলগুলো খুলে দেওয়ার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী। সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান 24শে মে থেকে শুরু হবে। আবাসিক হলগুলো তার এক সপ্তাহ আগে অর্থাৎ 17ই মে খুলে দেওয়া হবে। মন্ত্রী জানান, খোলার আগে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের দেওয়া হবে ভ্যাকসিন। সকল আবাসিক ছাত্রছাত্রী, শিক্ষার্থী যারা আছেন, আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদেরকে আমরা টিকা প্রদানের ব্যবস্থা করব। বন্ধ থাকা হলে কেউ অবস্থান করলে তাদেরকে হল ত্যাগেরও নির্দেশ দেন তিনি। কোনো শিক্ষার্থী হলে অবস্থান নিয়ে থাকেন, তাহলে অবিলম্বে তাদেরকে হল ত্যাগ করতে হবে। ভর্তি পরীক্ষার তারিখগুলো আমাদের এই প্রতিষ্ঠান খোলা, হল খোলা, সেগুলোর সঙ্গে একটা সামঞ্জস্য রেখে আমরা করব। বিসিএস পরীক্ষার আবেদন এবং পরীক্ষার তারিখ, সেগুলোকেও আমরা এই বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হওয়া এবং আবাসিক হল খুলে দেওয়া, সেই তারিখগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা সেই তারিখগুলোকে পিছিয়ে দেব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার দীপুমণি বলেন, দেশের স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে চলমান ছুটি শেষে সিদ্ধান্ত জানানো হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনা শুধু ক্লাস পরীক্ষা কিংবা হল জীবনে প্রভাব ফেলেনি, হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জীবিকাও বন্ধ হয়ে গেছে। হল জীবনে অনেকেরই টিউশনির টাকায় চলত পড়ার খরচ, সেটিও বন্ধ দীর্ঘ প্রায় 1 বছর। তাই 17 মের বদলে আরও আগেই হল খুলে দেওয়ার দাবি তাদের। শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে অনেক শিক্ষকরাও জানিয়েছেন সহমত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি 3য় বর্ষের ছাত্র নাইম বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে হল ছাড়তে হয় গত বছরের 17ই মার্চ। এরপর দীর্ঘ সময় কেটেছে গ্রামের বাড়ি বরগুনায়। করোনা শুধু ক্লাস পরীক্ষা কিংবা হল জীবনে প্রভাব ফেলেনি, একই সাথে বন্ধ হয় নাইমের জীবন জীবিকাও। 3টে টিউশনির টাকায় চলত পড়ার খরচ, সেটিও বন্ধ দীর্ঘ 1 বছর। আমার 3টে টিউশনি ছিল, তো সারা বছরের
চলার এটা আমার টিউশন থেকে আসতো। সম্পূর্ণ গোছালো ও পরিকল্পিত একটি জীবন এখন ভাসমান। অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক বাবার সামান্য অবসর ভাতায় 5 ভাই বোনের শিক্ষা জীবন আজ হুমকির মুখে। যতদিন পর্যন্ত হল না খুলবে টোটাল লাইফটা থাইমা আছে। শিক্ষা ব্যবস্থার কোনো ডেস্টিনেশন খুঁজে পাচ্ছি না যে কোথায় যাব, কি করব। একই সংকট অধিকাংশ শিক্ষার্থীর ক্ষেত্রেই। করোনা নওগাঁর রবিউল ইসলামকে শিক্ষার্থীর পরিচয় ছেড়ে বানিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী ও গৃহশিক্ষক। বাড়িতে থাকার কারণে আমাকে বাড়ির কাজে সহযোগিতা করতে হয়েছে। আমার বাবার একটা ছোট্ট ব্যবসা আছে, সেই জায়গায় আমাকে যেতে হয়েছে। তাহলে আমার নিজস্ব যে বিকাশ সেটা অনেকখানি বাধাপ্রাপ্ত হয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের প্রায় সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। হল ক্লাস খোলার সরকারের এমন সিদ্ধান্ত আরও ভোগাবে বলেই মত তাদের। বিলম্বিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটা বিষয়, এটা শুধু আমাদের ঢাকা ইউনিভার্সিটির একা সমস্যা না, এটা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির সমস্যা। তা সবাই চাচ্ছে যে এটা খুলুক, খুব তাড়াতাড়ি খুলুক। শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে দ্বিমত নন শিক্ষকরাও। সবাই আস্তে আস্তে তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার সুযোগ পাচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের জন্য এটা অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। ফলে এই জায়গাটাতে তাদেরকে আবার স্বাভাবিক কার্যক্রমে ফেরত আনতে হবে যত দ্রুত সম্ভব, এবং ক্যাম্পাস জীবনে তাদেরকে স্বাভাবিক কার্যক্রমের সাথে দ্রুত যুক্ত করতে হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 24শে মে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং 17ই মে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আবুধাবি থেকে আসা ফ্লাইট থেকে জব্দ করা হলো 10 কোটি টাকা মূল্যের 150 স্বর্ণের বার। কাস্টম, শুল্ক, গোয়েন্দা এবং এনএসআই এর যৌথ অভিযানে এ চালান জব্দ করা হয়। বিমানের কুলিং প্যানেলের স্বর্ণের বারগুলো লুকানো ছিল। এ ঘটনায় বিমান সংশ্লিষ্টদের দিকেই যাচ্ছে সন্দেহের তীর। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সোমবার সকাল 10:15টায় আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-128 একযোগে তল্লাশি চালায় কাস্টমস কর্তৃপক্ষ, এনএসআই এবং শুল্ক গোয়েন্দারা। এই সময় দুটি সিটের পাশে কুলিং প্যানেলের ভেতরে পাওয়া যায় কালো ট্যাপ মোড়ানো স্বর্ণের বার। পাশে যে এসির প্যানেল আছে পায়ের কাছে, সেখানে পাওয়া গেছে 90 পিস, আর সিট নাম্বার 18 F যেটা, সেইখানে পাওয়া গেছে 60 পিস। মোট 150 পিস গোল্ড বার পাওয়া গেছে। 17.5 কেজি ওজনের এই স্বর্ণের বারের দাম 10 কোটি টাকা। এই চালানের সঙ্গে কাউকে আটক করা যায়নি। আবুধাবি থেকে ওখান থেকে আসে, তখন আমরা ধারণা করছি যে এখানেই কোনো একটা স্বার্থান্বেষী কোনো একটা গোষ্ঠী, তারা কোনো বিমানের সংস্থার সাথে লোক জড়িত থাকতে পারে। চট্টগ্রামের যাত্রীদের নামিয়ে দিয়ে বিমানটির ঢাকা যাওয়ার কথা ছিল, তাই ধারণা করা হচ্ছে বিমান সংশ্লিষ্টরাই বারগুলো ঢাকায় আনলোড করত। পূর্ব পরিকল্পিতভাবে প্লেনের এসি প্যানেলের মধ্যে রাখা হয়েছে। আর এই প্লেনটা যেহেতু চিরং থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল, হয়তো যাত্রীরা নেমে যাওয়ার পরে সেখানে এটা আনলোড করার একটা প্ল্যান থাকতে পারে। এর আগে অক্টোবর মাসে দুটি চালানে 242 পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অস্ত্র এবং ইয়াবার বিনিময় মূল্য হিসেবে ব্যবহৃত হতো স্বর্ণ পাচারের নিরাপদ রুট এখন চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। আন্তর্জাতিক চক্র দুবাই ও ভারত থেকেই নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের স্বর্ণের চোরাচালান। অভিযোগ উঠেছে স্বর্ণ পাচারের ক্ষেত্রে বিমানের কর্মকর্তাদের সম্পৃক্ততার। তবে নানা জটিলতায় বিদেশি মূল হোতাদের শনাক্ত করা না গেলেও দেশীয় এজেন্টদের অনুসন্ধান শুরু করেছে পুলিশ। কমলদের আরও একটি রিপোর্ট। বৈধ এবং অবৈধ দুপথে চট্টগ্রামে আসছে স্বর্ণের বড় বড় চালান। সোমবার আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে উদ্ধার করা হয়েছে 150 পিস স্বর্ণের বার। এর আগে গত অক্টোবর মাসে 250 পিসের স্বর্ণের বড় দুটি চালান ধরা পড়েছিল। আর 2019 সালে জব্দ করা হয় 193 কেজি স্বর্ণের বার। দুবাই ভিত্তিক শক্তিশালী সিন্ডিকেট চট্টগ্রামকে রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে বলে তথ্য কাস্টমসের। যেহেতু এর আগে 2টা কনসাইনমেন্ট আমরা ধরছি এবং যে এখনো এটা ধরা পড়ছে, এর অর্থ এটাই যে এখনো তারা যে এটাকে রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করতেছে। শুধুই যে অবৈধ পথে স্বর্ণ আসছে তা কিন্তু নয়। শাহ আমানত বিমানবন্দরে গত 4 মাসে বৈধ করা হয়েছে 4 মেট্রিক টনের বেশি স্বর্ণের বার। কিন্তু এসব স্বর্ণ বাংলাদেশের অলংকারের বাজারে যাচ্ছে না, মূলত অস্ত্র এবং ইয়াবার মতো মাদকের বিনিময় মূল্য হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন শুল্ক গোয়েন্দারা। এটা অস্ত্র ব্যবসা হতে পারে, মাদক হতে পারে, বা ইয়াবা যে কোনো এই ধরনের অবৈধ কোনো ব্যবসার ক্ষেত্রে এটা মাধ্যম হিসেবে ব্যবহার হতে পারে। এর সোর্স কোথায় এবং এর ডেস্টিনেশন কোথায় যাচ্ছে সেই পুরো রুটটাকে আমরা
আবিষ্কার করার চেষ্টা করছি। অস্ত্র ও ইয়াবার বিনিময় হিসেবে স্বর্ণের বার ব্যবহারের অভিযোগ ওঠায় নতুন করে অনুসন্ধানে নামছে পুলিশ। যেটি বিনিময় মূল্যের কথা বলা হচ্ছে, এটা আমার মনে হয় না এরকম কোনো বিষয়, বাট তারপরেও যদি এরকম কোনো বিষয় থেকে থাকে, কোনো অস্ত্র বা কোনো মাদকের বিনিময় হয়ে থাকে, তাহলে আমরা সেটাও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা ফরওয়ার্ড লিঙ্কেজ যেটা আছে আমরা সেটা বের করার চেষ্টা করব। গোয়েন্দা সূত্র মতে মধ্যপ্রাচ্যের আরব আমিরাতের দুবাই এবং আবুধাবি থেকেই স্বর্ণের চালানগুলো বাংলাদেশে আসছে। এসব চালানের গন্তব্য প্রতিবেশী দেশ ভারত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বর্ণ চোরাচালান বন্ধে আইনের যথাযথ প্রয়োগের বিকল্প নেই বলে মনে করেন পর্যবেক্ষকরা। তাদের মতে দুর্নীতির মাধ্যমে আয়ের সুযোগ বাড়লেও বাড়ে চোরাচালান। তবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, বৈধভাবে স্বর্ণ আমদানির সুযোগ ফলপ্রসূ হয়নি। চোরাচালানে আসা স্বর্ণ, মাদক ও অস্ত্র কেনা সহ বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করা হয় বলে জানান তিনি। হরিপদ সাহার রিপোর্ট। 2018 সালে স্বর্ণ নীতিমালা হওয়ার পর গত বছর মাত্র 25 কেজি স্বর্ণ আমদানি করেছে এ খাতের ব্যবসায়ীরা। যদিও নীতিমালা তৈরির প্রেক্ষাপটে বলা হয়েছিল বার্ষিক চাহিদা 20 মেট্রিক টনের বেশি। এতেই বোঝা যাচ্ছে চাহিদা ও যোগানের মধ্যে একটা বড় ব্যবধান আছে। এদিকে কমেনি স্বর্ণ চোরাচালানের প্রবণতা। করোনায় বন্ধ থাকার পর আকাশপথ আবারও চালু হলে গত কয়েক মাসে ঢাকার শাহজালাল এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বেশ কয়েকটি স্বর্ণের চালান ধরা পড়ে। আন্তর্জাতিকভাবে একটা দেশ, কোনো দেশ যদি একটা চোরাচালানের রুট হিসেবে যায় তাহলে সেখানে বাড়তে পারে, অথবা সেই অর্থনীতিতে যদি অবৈধভাবে অর্থ উপার্জনের, দুর্নীতির মাধ্যমে অর্থ অর্জনের সুযোগ থাকে এবং তাহলে সেটা চোরাচালানের যদি বিষয় সহজ হয়, অবারিত হয়, কেউ না দেখার ভান যদি করে, তাহলে সেক্ষেত্রেও চোরাচালানি বেড়ে যেতে পারে। দেশের যে প্রচলিত আইন কানুন আছে, সেই আইন কানুনগুলোর যদি প্রয়োগ যথাযথ হয়, তাহলেই এটার এই পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। প্রতি বছর দেশ থেকে বড় অঙ্কের অর্থ পাচার হওয়ার তথ্য উঠে আসছে বিভিন্ন গবেষণা প্রতিবেদনে। আমদানি রপ্তানির আড়ালে পাচার হওয়া অর্থের মাধ্যম হতে পারে স্বর্ণ। এছাড়া দেশের অর্থনীতির একটি বড় অংশই কালো টাকার, যার বিনিয়োগ স্বর্ণেও থাকে, সে প্রমাণও মিলেছে ক্যাসিনো বিরোধী অভিযানে। কালো অর্থনীতিতে ডিমান্ড আছে, আন্ডারগ্রাউন্ড ইকোনমিতে ডিমান্ড আছে। এই জন্য বৈধ পথে এনে এটা তো অবৈধ ব্যবহার করা যাবে না। অবৈধ ব্যবহার করতে হলে এটা অবৈধ পথে আনতে হবে। আন্তর্জাতিক চোরাচালানের পেমেন্টে এই গোল্ড ব্যবহার করা হয়। মাদক চোরাচালান, অস্ত্র চোরাচালান, আরও বড় বড় অপরাধমূলক কর্মকাণ্ড যাতে প্রচুর পেমেন্ট দিতে হয়, সেই সমস্ত কাজে গোল্ড ব্যবহার করা হয়। ব্যবসায়ীদের স্বর্ণ আমদানিতে উৎসাহিত করতে নীতিমালা শিথিল করে দেশে আকরিক থেকে স্বর্ণবার তৈরির সুযোগ দিতে যাচ্ছে সরকার। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। মোবাইল চুরি করে আর পার পাবে না চোর। দেশের যে কোনো জায়গায় চুরি যাওয়া মোবাইলের অবস্থান শনাক্ত করা যাবে নিমিষেই। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন সাইদুর রহমান নামে এক প্রযুক্তি উদ্যোক্তা। নিজের মোবাইল চুরি হওয়ার আক্ষেপ থেকে মোবাইল অ্যাপ থিফ গার্ড বানিয়ে ফেলেছেন তিনি। অ্যাপটি ব্যবহারে বছরে গ্রাহককে দিতে হবে 350 টাকা। প্রযুক্তি বিশেষজ্ঞরাও বলছেন অ্যাপটির ফিচারগুলো আন্তর্জাতিক মানের। শিগগিরই বাজারে আসছে অ্যাপটি। সানভীর রুপলের রিপোর্ট। রাস্তায় চলতে চলতে হুট করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি চুরি হয়ে গেল, সাথে খোয়া গেল নিত্যসঙ্গী মোবাইলের সব ব্যক্তিগত তথ্য। এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? আইনি ব্যবস্থা নিয়ে হন্যে হয়ে খুঁজতে খুঁজতে হয়তো একসময় মোবাইল ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিলেন। তাহলে দেখা গেল যে এই টাইপের একটা ডাটাবেজ। কিন্তু নিজের জীবনে এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমাধান খুঁজতে গিয়ে সাইদুর রহমান নামে এক উদ্যোক্তা কয়েকজনকে সাথে নিয়ে তৈরি করে ফেললেন থিফ গার্ড নামে মোবাইল অ্যাপ। ওর মধ্যে যে ফোন বুক ছিল বা আদার্স যে বিষয়গুলো ছিল সেটা এত ইম্পর্টেন্ট ছিল, এটা যেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে ওইটা রিকভার করার জন্য। এটাও একটা পার্ট ছিল ডেফিনেটলি। 13টি ফিচারের এই অ্যাপ বাজারে আনছে আইটি কোম্পানি সফটালজি। thiefguard.com থেকে ডাউনলোড করে শুরুতে ইউজার নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে অ্যাপ চালু করতে হবে। যে কেউ আপনার মোবাইলে ভুল পাসওয়ার্ড দিতে চাইলেই বেজে উঠবে অ্যালার্ম। চাইলেই কেউ সিম খুলতে বা মোবাইল বন্ধ করতে পারবে না। উল্টো মোবাইল ফোনটি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও লোকেশন পাঠিয়ে দেবে আপনার ইমেইলে। এখন আমাদের R&D মোডে আছে, সো আশা রাখি যে খুব শীঘ্রই আমরা প্রত্যেকটা লুফলসগুলোকে আমরা ওভারকাম করতে পারবো এবং একটা চমৎকার একটা অ্যাপ মার্কেট উপহার দিতে পারবো। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড 7 থেকে 12 ভার্সনে কাজ করবে অ্যাপটি। ধীরে ধীরে আইফোনে ব্যবহার উপযোগী করতে চান উদ্যোক্তারা। এজন্য কাজ করছে একটি টিম। ব্যবহারকারীদের সমস্যা সমাধানে রয়েছে কল সেন্টারও। মোর দেন 200 ডিভাইসকে নিয়ে অলরেডি আমাকে ডিবাগ করতে হয়েছে। সো আমাদের নেক্সট পরিকল্পনার মধ্যে হচ্ছে যে আমরা প্রত্যেকটা ডিভাইসকে স্টেপ বাই স্টেপ আমরা ডিবাগ করব, যাতে করে আমরা
এন্ড ইউজার প্রত্যেকটি ইউজারের জন্য এটা খুব স্মুথলি ইউজ করতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপটি বিশ্বমানের, তবে আরও যাচাই বাছাই করে গ্রাহক বান্ধব করার পরামর্শ তাদের। আমি মনে করি এটা আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের অ্যাপসটি আসলে ভূমিকা রাখতে পারে। ইউজারদের ডাটা সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে এই অ্যাপসটির ভূমিকা একটু রাখতে হবে। ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে পারলে এ ধরনের আরও অ্যাপ তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মঙ্গল গ্রহে নাসার পাঠানো মহাকাশযান পার্সিভারেন্স রোভারের নাটকীয় অবতরণের নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকাশিত ভিডিওতে অবতরণের আরও পরিষ্কার ছবির মাধ্যমে মঙ্গলকে আরও গভীরভাবে জানা যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। সোমবার নাসার প্রকাশিত ভিডিওতে মহাকাশযান পার্সেভারেন্স রোভারের অবতরণের দৃশ্যটি আরও পরিষ্কারভাবে দেখা যায়। পার্সেভারেন্স রোভার অবতরণ দলের সদস্যরা বলেন, ভিডিও কোয়ালিটি এতটাই উন্নত ও পরিষ্কার যে মনে হচ্ছিল তারাই যেন মঙ্গলে অবতরণ করছেন। নতুন প্রকাশিত ভিডিওতে দেখা যায় ধীরে ধীরে মঙ্গলের মাটির দিকে এগিয়ে যাচ্ছে পার্সেভারেন্স রোভার। অতঃপর কাঙ্ক্ষিত সেই মুহূর্ত, দীর্ঘ ভ্রমণ শেষে মঙ্গলে অবতরণ। গেল বৃহস্পতিবার রাত 2:55 পার্সেভারেন্স মঙ্গলের জাজেরো নামের গভীর গর্ত বা ক্রেটার স্পর্শ করে। ভিডিওতে সুপারসনিক প্যারাশুট খোলার মুহূর্তটি 5টি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হয়। নাসার পাঠানো পার্সেভারেন্স রোভারের সঙ্গে 2টি মাইক্রোফোন ও 25টি ক্যামেরা যুক্ত রয়েছে। ঐতিহাসিক অবতরণের সময় সবগুলো ক্যামেরাই সচল ছিল। এরই অংশ হিসেবে এখন নতুন নতুন ছবি প্রকাশ করছে নাসা। এ নিয়ে 9 বার মঙ্গলে নাসার কোনো যান সফলভাবে অবতরণ করল। 7 মাস আগে 47 কোটি মাইল পথের যাত্রা শুরু করেছিল পার্সেভারেন্স রোভার। আগামী 2 বছর মঙ্গলে অবস্থান করে সেখানে পাথর খনন সহ আগে প্রাণের কোনো অস্তিত্ব ছিল কিনা তা জানার চেষ্টা করবে যানটি। ওমর ইনান, সময় সংবাদ। মালবাহী একটি মহাকাশযান সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। সব মিলিয়ে 8,200 পাউন্ড বিভিন্ন মালামাল ও গবেষণার কাজে ব্যবহৃত সামগ্রী পাঠানো হয়। এসএস ক্যাথেরিন নামের এই মালবাহী মহাকাশযানটি পাঠিয়েছে মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুমান। আন্তর্জাতিক সময় সোমবার গ্রিনিচ মান 9:38 আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় সিগনাস কার্গো ক্রাফটে। মালবাহী এই মহাকাশযানে বিভিন্ন পণ্য সামগ্রীর পাশাপাশি গবেষণার কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ও হার্ডওয়্যার বহন করে নিয়ে যাওয়া হয়। সিগনাস কার্গো ক্রাফটটি পাঠিয়েছে মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুমান। সব মিলিয়ে 8,200 LBS বা পাউন্ড মালামাল পাঠানো হয়েছে। 2 ধাপের আন্তারিস রকেটে করে স্থানীয় সময় শনিবার ভার্জিনিয়ায় অবস্থিত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়ালপস দ্বীপ থেকে মালবাহী সিগনাস মহাকাশযানটি পাঠানো হয়। আফ্রিকান আমেরিকান নাসার অগ্রপথিক ও গণিতবিদ এসএস ক্যাথরিনের নামানুসারে এই মহাকাশযানের নামকরণ করেছে নর্থরপ গ্রুমান। এসএস ক্যাথরিনের জীবনীতে অনুপ্রাণিত হয়েই নির্মাণ করা হয় হিডেন ফিগার্স চলচ্চিত্রটি। ওমর ইনান, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে, বিদেশে 27 কোটি টাকা পাচারের অভিযোগ নোয়াখালী জেলা আদালতের নাজির এবং পেশকার দম্পতির বিরুদ্ধে। প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি দুর্নীতি দমন কমিশনের। জাতির পিতার বিরুদ্ধে পাকিস্তানি শাসক ও গোয়েন্দাদের তৈরি করা রিপোর্ট বিশ্লেষণ করলে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের অবদান স্পষ্ট হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে শহীদ দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। এ সময় করোনার ভ্যাকসিন প্রসঙ্গে তিনি জানান, এর কার্যকারিতা নিয়ে এখনও গবেষণা চলছে, তাই টিকা নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। ভাষা আন্দোলন শুধু ভাষা আন্দোলন না, এই ভাষা আন্দোলন আমাদের সার্বিক বাঙালি জাতি হিসেবে অর্জনের আন্দোলন। বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে পাকিস্তানি শাসকদের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যে রিপোর্ট দিয়েছিল, যেগুলো আমি ইতিমধ্যে প্রকাশ করেছি, সেখানে কিন্তু এই ভাষা আন্দোলনে তিনি কি করেছিলেন, কবে কি লিফলেট তৈরি করে বিলি করেছিলেন, কবে কোন বক্তৃতায় ভাষার কথা বলেছিলেন, এই রিপোর্ট ছিল তার বিপক্ষে। বিপক্ষে তো তারা করেছে তাদের ক্ষোভের বশে, যে তিনি এই কাজ করে যাচ্ছেন, যেটা পাকিস্তানিদের পছন্দ ছিল না। শহীদের রক্ত বৃথা যায়নি, বৃথা যাবে না, বৃথা যায় না,
এটাই প্রমাণিত সত্য। টিকাটা আমরা সংগ্রহ করেছি, অনেক দেশ করতে পারেনি, কিন্তু আমি আগাম ব্যবস্থা নিয়েছিলাম বলে এটা সম্ভব হয়েছে। সবাইকে সুরক্ষিত থাকার ব্যবস্থা রাখতে হবে। এই কারণে এটার কার্যকারিতা কতটুকু কি এটা গবেষণা পর্যায়ে আছে, তবুও অন্তত মানুষকে সুরক্ষা দিচ্ছে। কিন্তু সুরক্ষা দিলেও নিজেকে আরও সুরক্ষিত করতে হবে, কারণ এর দ্বিতীয় ডোজও দিতে হবে। কাজে সেদিকে আমি লক্ষ্য রেখে সবাইকে বলবো যে আপনারা কিন্তু টিকা নিলেও সবাই স্বাস্থ্য সুরক্ষার যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলি সবাই মেনে চলবেন। বেগম খালেদা জিয়া হাজির হতে না পারায় আবারও পেছালো বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার শুনানি। অসুস্থ বিএনপি চেয়ারপারসনের পক্ষে আদালতে হাজির হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ভার্চুয়াল শুনানিতেও আপত্তি তাদের। এদিকে রাষ্ট্রপক্ষের অভিযোগ নানা অজুহাতে বিলম্বিত করছে আসামিপক্ষ। কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা আর ঠিকাদার নিয়োগের নামে আত্মসাৎ করা হয় রাষ্ট্রের ১৭৮ কোটি ৭১ লাখ টাকা। এই ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু এক যুগেও বিচার শুরু করা যায়নি। সোমবার এই মামলায় বেগম জিয়ার উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি হওয়ার কথা ছিল। আদালতে বেগম জিয়ার আইনজীবী জানান, অসুস্থতার কারণে শুনানিতে হাজির হওয়া সম্ভব নয় তাদের মক্কেলের পক্ষে। এ সময়ে দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ভার্চুয়াল শুনানির কথা বললে তারও বিরোধিতা করেন বেগম জিয়ার আইনজীবী। ম্যাডাম খালেদা জিয়া অসুস্থতা দিনে দিনে বেড়ে যাচ্ছে। করোনাকালীন সময় আদালতে উপস্থিত হওয়া তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। সঙ্গত কারণে ম্যাডাম আদালতে হাজির হতে পারেননি। দুপক্ষের শুনানি শেষে আদালত ২২ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, আসামিপক্ষ নানা অজুহাতে মামলার বিচার কাজকে বিলম্বিত করছেন। আমরা বারবার বলছি যে ভার্চুয়ালি মামলাটা হতে কোনো আইনগত বাধা নেই। এছাড়াও হাইকোর্ট ডিভিশন একটি রায় আছে, সেটা আসামির অনুপস্থিত বিচার কাজ চলতে কোনো বাধা নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বেগম জিয়ার আইনজীবীরা এই জিনিসটি আমলে নিচ্ছেন না। ২০০৮ সালে ৫ অক্টোবর আদালতে ১৬ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। করোনাকালীন সীমিত হওয়া বৈদেশিক শ্রম বাজারে নতুন দুয়ার খুলতে শুরু করেছে বাংলাদেশের জন্য। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, নানা খাতে কর্মসংস্থানের জন্য আরও ১০,০০০ লোক নেবে সিঙ্গাপুর। আর প্রথমবারের মতো রোমানিয়া সরকার খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে ২,০০০ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে। শাতিলা শারমিনের রিপোর্ট। করোনাকালেও রেমিটেন্স যোদ্ধারা অনেকটাই বাঁচিয়ে রেখেছে দেশের অর্থনীতির চাকা। বিশ্বের ১৬৯টি দেশে প্রায় ১,২০,০০,০০০ প্রবাসী শ্রমিক কাজ করছে। এর মধ্যে শুধু মধ্যপ্রাচ্যে রয়েছে ৭৫%। করোনা মহামারীর ছোবলে সীমিত হয়েছে তেল নির্ভর এই অর্থনীতির শ্রমবাজার। এতে করে চাকরি হারিয়ে ফেরত এসেছেন অসংখ্য প্রবাসী। বিশ্ব অর্থনীতির ঝুঁকি বিবেচনায় দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য নির্ভরতা কমিয়ে বৈদেশিক শ্রমবাজার বাড়ানোর চেষ্টা করছিল বাংলাদেশ। এর মাঝেই এলো সুখবর। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। জানান, সিঙ্গাপুর শিল্পসহ নানা খাতে ১০,০০০ শ্রমিক নেবে বাংলাদেশ থেকে। সিঙ্গাপুর দূতাবাস চাকরি প্রত্যাশীদের জন্য প্রতিদিন প্রায় ৫০০ করে ভিসা প্রক্রিয়াকরণ শুরু করেছে বলেও জানান তিনি। সিঙ্গাপুরে যারা কাজ করে তারা মোটামুটি অভিযুক্ত খুব থাকে না। সিঙ্গাপুরে থেকে পেলাম যে আমরা এর মধ্যেই তারা প্রায় ১০,০০০ অতিরিক্ত লোকের চাকরির সংস্থান করবে। প্রতিদিন ৫০০-র অধিক আপনার ভিসা ইস্যু করতেছে। রোমানিয়ায় নতুন দূতাবাস স্থাপন করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো পূর্ব ইউরোপের এই দেশটি তাদের হালাল খাবার ফ্যাক্টরির জন্য বাংলাদেশ থেকে ২,০০০ শ্রমিক নিতে চায়। রোমানিয়াতে আমরা নতুন মিশন খুলেছি, ওখানে হয়তো আরো ২,০০০ জনের এই নিবে। এবং মজার কাহিনী শুনলাম যে ওখানে অনেকে নিবে আপনার এই মুরগি হালাল করার ফ্যাক্টরিতে। সৌদি আরবে নারী গৃহকর্মীদের নিরাপত্তা বিধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য গাজী শহীদ ইসলাম পাপুলের পদ শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। সোমবার বিকেলে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়। আমি আজকে আমার
গত বছরের জুনে লক্ষ্মীপুর ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে গ্রেফতার করে কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। সে সময় তার বিরুদ্ধে অবৈধ ভিসার ব্যবসা এবং ঘুষ লেনদেনের অভিযোগ আনে সে দেশের গোয়েন্দা সংস্থা। আদালতের দেয়া প্রতিবেদনে তারা জানায়, পাপুল ও কুয়েতের একটি চক্র ২০,০০০ বাংলাদেশিকে কুয়েতে পাচার করে ১,৪০০ কোটি টাকা হাতিয়ে নেয়। ৬ মাসের শুনানির পর শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব ও অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ বছরের জেল ও ৫৩ কোটি টাকা জরিমানা করেছে সে দেশটির আদালত। তারপর থেকে পাপুলের সংসদ পদ থাকা না থাকার বিষয় নিয়ে চলে আলোচনা সমালোচনা। অবশেষে সোমবার পাপুলের সংসদ পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়। এতে বলা হয়, কুয়েতের আদালতে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে ৪ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী পাপুল সংসদ সদস্য থাকার যোগ্যতা হারিয়েছেন। শূন্য ঘোষণা করা হয়েছে তার আসন। সংবিধান অনুযায়ী যথাযথ সিদ্ধান্ত নিয়েছে সংসদ, এমনটাই মনে করেন আইনজ্ঞরা। সংবিধানে একজন সংসদ সদস্যপদ তার সদস্যপদ হারায় যখন সে ২ বছর অথবা ২ বছরের বেশি নৈতিক খলনের দায়ে যদি সাজাপ্রাপ্ত হয়, দণ্ডিত হয়। দেশীয় পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলামের দুর্নীতি তদন্ত করছে দুদক ও সিআইডি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। একজন তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী, কিন্তু সোনারগাঁ সহ নামি দামি সব হোটেলে তার নিয়মিত যাতায়াত। ভ্রমণ করেছেন অস্ট্রেলিয়া সহ 5টি দেশ। নোয়াখালী জেলা আদালতের নাজির, আলমগীর এবং পেশকার স্ত্রীর এমন অবিশ্বাস্য লাইফস্টাইলের কথা উঠে এসেছে তাদের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্রে। এই দম্পতির বিরুদ্ধে বিদেশে 27 কোটি টাকা পাচারের প্রাথমিক প্রমাণও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক আইনজীবী জানান, দেশেই 7 কোটি টাকার অবৈধ সম্পদের মালিক আলমগীর ও নাজমুন নাহার দম্পতি। আফজাল হোসেনের রিপোর্ট। কথিত আছে আদালতের ইটো নাকি ঘুষ খায়, এবার যেন তার জলজান্ত প্রমাণ মিলল। 23 বছর আগে নোয়াখালী আদালতের স্টেনোগ্রাফার হিসেবে চাকরিতে যোগদান করেন আলমগীর হোসেন। সে সময় পৈতৃক বাড়ি ছাড়া তার কিছুই ছিল না, কিন্তু হঠাৎ যেন আলাদিনের জাদুর চিরাগ হাতে পান আলমগীর। মাত্র কয়েক বছরে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। গ্রামের বাড়ি থেকে ঢাকা এলেই আলমগীর থাকেন সোনারগাঁও সহ 5 তারকা মানের হোটেলে। তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েও আনন্দ ভ্রমণে গেছেন অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে। দুদকের দেয়া চার্জশিটে দেখা যায়, আলমগীর, তার স্ত্রী পেশকার, নাজমুন নাহারের নামে আছে 7 কোটি টাকার অবৈধ সম্পত্তি, আর বিভিন্ন সময়ে দেশের বাইরে পাচার করেছেন প্রায় 28 কোটি টাকা। 51,000 টাকা শুধু ডিপিএস রাখে। 4-5টা দেশে উনি বিদেশ ভ্রমণ করে, ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশন এনহ্যান্সমেন্ট উনি বলেছে, এবং ঢাকা আসলে প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ে থাকে, পূর্বানীতে থাকে। তো এই ধরনের একজন, তাহলে মানুষের আস্থা কোথায় যাবে? দুর্নীতি কি পর্যায়ে গিয়েছে? দুদকের জালে যখন রাঘব বোয়ালরা ধরাশায়ী, তখন এই মামলার ন্যায় বিচার পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে দুদককে। আমাদের মনের মধ্যে একটু অ্যাপ্রিহেনশন হয়েছে, সন্দেহ হয়েছে, সেই গ্রিভান্সটা আমরা হাইকোর্টকে বলেছি। হাইকোর্ট রুল দিয়েছেন আর 6 মাসের জন্য স্টে দিয়েছেন। বিচার বিভাগের দুর্নীতি বন্ধে বিচারক ও আইনজীবীদের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আইনজীবীরা যদি কর্মচারী কর্মকর্তাদের দুর্নীতিগ্রস্ত করতে না চান, তাহলে সেখানে তো দুর্নীতি হতে পারে না। যিনি সেই সংশ্লিষ্ট আদালতের বিচারক রয়েছেন, তাকে কিন্তু চতুর্দিকে খেয়াল রাখতে হবে। উনি শুধু বিচার করেই তার দায়িত্ব শেষ হলো, এটা ভাববেন না। শুধু এই দম্পতি নয়, আদালত অঙ্গনে ঘাপটি মেরে থাকা এমন দুর্নীতিবাজ কর্মকর্তাদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 144 ধারা উপেক্ষা করে নোয়াখালীর বসুরহাটে আব্দুল কাদের মির্জার সমর্থকরা জড়ো হবার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় তা পণ্ড হয়ে যায়। এদিকে কাদের মির্জার বক্তব্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের নেতৃত্বে টেকের বাজার এলাকায় প্রতিবাদ সমাবেশ হয়। অন্যদিকে ফেনীতে দাগনভূঞা উপজেলায় চেয়ারম্যান দিদারুল কবির রতন সমাবেশ করেন। উপজেলা প্রশাসনের জারি করা 144 ধারা উপেক্ষা করে সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে হাজির হন মেয়র আব্দুল কাদের মির্জা ও তার সমর্থকরা। সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচার দাবিতে শোকসভার ব্যানার টানিয়ে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করে দেন র্যাব ও পুলিশ সদস্যরা। এর আগে সকালে গাছের গুঁড়ি ফেলে পৌর শহরের বিভিন্ন রাস্তা ব্যারিকেড দেন আব্দুল কাদের মির্জার সমর্থকরা।
দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে আব্দুল কাদের মির্জার মিথ্যাচারের প্রতিবাদে টেকের বাজার এলাকায় সমাবেশ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। অন্যদিকে আব্দুল কাদের মির্জার দেয়া বক্তব্যের প্রতিবাদে ফেনী বসুরহাট সড়কের ফেনীর দাগনভূঞার ইয়াকুবপুর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। গত শুক্রবার বিকেলে চাপরাশির হাট পূর্ব বাজারে দলীয় কোন্দলকে কেন্দ্র করে আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে 7 জন গুলিবিদ্ধ সহ অর্ধশত আহত হন। এদের মধ্যে গুলিবিদ্ধ স্থানীয় সাংবাদিক মুজাক্কির চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান। সময় সংবাদ, নোয়াখালী। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আখি নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। জড়িতদের বিচারের দাবিতে সোমবার ভাটারার মূল সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন আখির স্বজনরা। এ ঘটনায় ভাটারা থানায় দায়ের করা মামলার ভিত্তিতে স্বামীকে রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গৃহবধূ আখির মরদেহ দাফনের আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর ভাটারায় যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা আটকে বিক্ষোভ করেন স্বজনরা। তাদের দাবি, নির্যাতনের সঙ্গে জড়িত আখির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে বিচারের মুখোমুখি করতে হবে। এই মৃত্যুটা আত্মহত্যা বলে ঘোষিত করতে চাইছে, লাশটা গুম করে চাইছে। আমার বোনের সুষ্ঠু বিচারের জন্য আমরা সড়ক অবরোধ করছি। বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন আখি ও তালহা দম্পতি। রোববার বিকেলে আখির মরদেহ ওই বাসার সামনে থেকে উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, টাকা দাবি সহ বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে আখির স্বামী তার উপর নির্যাতন চালিয়ে আসছিল। রোববার নির্মম নির্যাতনের পরই তার মৃত্যু হয়। পরে স্বামী তালহা পালাতে চাইলে বাড়ির মালিক তাকে আটক করে পুলিশে খবর দেয়। বিভিন্ন রকম মানসিকভাবে টর্চারিং করা হয়, হাতুড় দিয়ে পা বেড়ায়, হাত ভাঙ্গে, একটা হাতে 3 জায়গায় ভাঙ্গে, হাতটিটা ভাঙছে। আজকে আমরা গায়ে দেখতে পাচ্ছি, হয়তো সহ্য করে গেছে, আমাদের কখনো বলে নাই। প্রায় সময় টাকা পয়সা দাবি করে আসতেছে। এখনো সম্ভবত এটা নিয়ে হয়তো বা ওদের ভিতরে ঝগড়া হয়েছে। এই ঘটনায় তালহা ও তার বড় বোন লাকির বিরুদ্ধে ভাটারা থানায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত তালহাকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। আবু তালহা, তাকে আমরা অ্যারেস্ট করেছি, আমরা 2 দিনের রিমান্ডও পেয়েছি। আর একজন আসামি, তাকে অ্যারেস্ট করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আখির 10 বছরের দাম্পত্য জীবনে 6 ও 2.5 বছরের 2টি ছেলে রয়েছে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। ভাসমান দোকানীদের দখলে রাঙামাটির ঝুলন্ত সেতু। স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত ঘটায় পর্যটকদের অসন্তোষ। লোকবল সংকটে ব্যবস্থা না নিতে পারার অজুহাত কর্তৃপক্ষের। ঝিনাইদহে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়ে 8 ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রাতে দুর্ঘটনা কবলিত বগি 2টি উদ্ধারের পর খুলনার সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, সোমবার রাতে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার 5 ঘন্টা পর ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় 3 ঘন্টা পর দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করা হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। রংপুরে 26 দিনে ভুয়া ডাক্তার তৈরির কারখানা নিয়ে সময় সংবাদ প্রতিবেদন প্রকাশের পর এবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে এলেন বিপিডি-এর 2 পক্ষ। তবে প্রশাসনের উপস্থিতির কারণে নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর সংবাদ সম্মেলন শুরু করে সময় সংবাদের ক্যামেরা দেখে সটকে পড়ে অভিযুক্ত পক্ষ। অন্যদিকে জালিয়াতির অভিযোগের সত্যতা স্বীকার করে সভাপতি দোষ চাপান মহাসচিবের দিকে। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। সার্টিফিকেট বাণিজ্যের খবর ফাঁসের পর গা ঢাকা দেন বাংলাদেশ প্যারামেডিক ডাক্তার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এরই মধ্যে সোমবার বেলা 11টায় রংপুরের সার্কিট হাউস রোডের কার্যালয়ে হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডাকে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের 2 পক্ষ। কিন্তু প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সময় মতো হাজির হয়নি কেউই। 1.5 ঘন্টা পর অনেকটা লুকোচুরি করেই সাংবাদিকদের মুখোমুখি হন সভাপতি ডাক্তার RM রনি। মহাসচিবের বিরুদ্ধে অনিয়ম, জালিয়াতি ও কোটি টাকা লুটের অভিযোগ তুলে রেজিস্ট্রেশন
নির্বাচন ছাড়া সংগঠন বন্ধের দাবি করেন তিনি। রাকিব একক ক্ষমতায় একক সিগনেচারে 1200 ছেলে মেয়ে যাদেরকে ট্রেনিং করায় সে এই টাকাগুলো আত্মসাৎ করেছে। যারা এর সাথে জড়িত আছে, যদি আমি জড়িত থাকি তাহলে আমারও যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। এ সময় বেশ কয়েকজন ভুক্তভোগী মহাসচিব তুহিনের বিরুদ্ধে প্রতারণার বিভিন্ন তথ্য দেন। 5 জনকে নিয়ে প্রতিদিন আমাদেরকে 1.5 ঘন্টা করে কাউন্সেলিং করে কিভাবে ডাক্তার বাড়া যাবে, আর ওরা বলতেছে কি যে 1050 টাকা করে দিতে হবে সদস্য হতে। কুড়িগ্রাম শহরে যা বলে যে প্রত্যেক পল্লী চিকিৎসকের কাছে যায় আর কি, যে বাংলাদেশ থেকেই একটা সুযোগ সুবিধা দিছে। বেশ কয়েকবার আসছিলাম, আসার পরে আমরা নিজেই এখানে বিতাড়িত হয়ে গেছি যে দেখলাম যে এই সংগঠনের কোনো নীতিমালা নাই। এদিকে সময় সংবাদে প্রকাশিত প্রতিবেদন মিথ্যা দাবি করে সোমবার বেলা 3টায় সংবাদ সম্মেলন শুরু করেন অভিযুক্ত তুহিন, কিন্তু সময় সংবাদের ক্যামেরা দেখে সটকে পড়েন সেখান থেকেও। এখন কথা বলবো, আমি শেষ করছি, যেহেতু শেষ করছি আমি এখন 2018 সালে ভুয়া প্রতিষ্ঠান খুলে সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ উঠলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় প্রশাসন, কিন্তু কিছুদিন গা ঢাকা দেওয়ার পর আবারও ভুয়া ট্রেনিংয়ের নামে সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ তুলে মহাসচিব তুহিনের বিরুদ্ধে মাঠে নেমেছে সভাপতি সহ সংগঠনের সদস্যরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। 2020 সালে প্রবাসী আয়ে শীর্ষ 3 দেশের মধ্যে রয়েছে বাংলাদেশও। প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেনের ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট। 2021 সালে রেমিটেন্স 7% কমবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। প্রবাসী আয় রেকর্ড করা বাকি 2 দেশ মেক্সিকো আর পাকিস্তান। মহামারীতে 2020 সালের পুরোটাই বিপর্যস্ত ছিল বিশ্ব অর্থনীতি। বন্ধ ছিল আন্তর্জাতিক যোগাযোগ, বিভিন্ন দেশে প্রবাসী আয় ছিল নিম্নমুখী। কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন। ব্রিটিশ গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্ট বলছে 2020 সালে প্রবাসী আয় রেকর্ড গড়েছে বাংলাদেশ, পাকিস্তান ও মেক্সিকো। প্রতিবেদনে বলা হয় 2020 সালে বাংলাদেশের রেমিটেন্স এসেছে $1980 কোটি, যেখানে 2019 সালে রেমিটেন্স এসেছিল $1840 কোটি। গেল বছর মেক্সিকোর রেমিটেন্স এসেছে $4050 কোটি, পাকিস্তানের রেমিটেন্স এসেছে $2410 কোটি। এই তালিকায় তৃতীয় অবস্থানে বাংলাদেশ। বিশ্বব্যাংক বলছে 2019 সালে মেক্সিকোর রেমিটেন্স ছিল $39 কোটি আর পাকিস্তানের রেমিটেন্স ছিল $2220 কোটি। কোভিড-19 অ্যান্ড মাইগ্রেন্ট রেমিটেন্স বিষয়ক এই প্রতিবেদনে বলা হয় সারা বিশ্বে 2019 সালের তুলনায় 2020 সালে রেমিটেন্স প্রবাহ কমেছে অন্তত $5000 কোটি। 2021 সালেও নিম্নমুখী এই প্রবণতা অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। নামি দামি ব্র্যান্ডের মোড়কে সারা দেশে বিক্রি হচ্ছে পুরান ঢাকার চকবাজারে তৈরি ভেজাল প্রসাধনী। এ ধরনের এক কারখানায় অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার ও 6 লাখ টাকা জরিমানা করেছে র্যাব। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আতিকুর রহমান তমালের রিপোর্ট। চলছে প্রসাধনী তৈরির কাজ। কোনো বৈজ্ঞানিক রীতিনীতি বা ফর্মুলার বালাই নেই, সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে এভাবেই নানা ব্র্যান্ডের প্রসাধনী তৈরি করত এই অনুমোদনহীন কোম্পানিটি। পুরান ঢাকার ঘিঞ্জি এলাকায় বাসা ভাড়া নিয়ে তৈরি হচ্ছিল রূপচর্চার ভেজাল সামগ্রী। পাশের ঘরের থেকে মালটা বানায় আমাদেরকে দেয়, আমরা ওই যে মেশিনে ভরি, একজন বইরা দেয়, একজন ক্যাপ লাগায়, আর একজন অন পিস করে। এগুলা মাহাজনের বাইকনা যে তৈরি করে দিয়ে যায় সেই বলতে পারবো যে কি কি দেওয়া হয় এগুলার ভিতরে। সোমবার র্যাব, বিএসটিআই ও এনএসআই এর অভিযানে 2 জনকে আটক করে সিলগালা করা হয় কারখানাটি। বিভিন্ন ধারায় সর্বমোট 6 লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে, এবং অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হচ্ছে। ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করে তৈরি করা এসব সামগ্রী চকবাজার হয়ে ছড়িয়ে পড়ত সারা দেশে। বিএসটিআই বলছে এসব ব্যবহার করলে শুরুর দিকে রং ফর্সা হবে ঠিকই, কিন্তু মারাত্মক ক্ষতি হবে ত্বকের। দীর্ঘদিন ব্যবহার করলে হতে পারে ক্যান্সারও। হয়তো আপনি ইনিশিয়ালি খুব দ্রুত ফর্সা হয়ে যাবে, কিন্তু দীর্ঘমেয়াদী যদি ইউজ করে এটা দেখা গেল যে কালো 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 করে স্পট পরে। মার্কারিটা দীর্ঘমেয়াদী ইউজ করার কারণে আপনার শরীরে যে অর্গানগুলো আছে এটার উপর এটা খুব ক্ষতিকর প্রভাব পড়ে। স্কিন ডিজিজ থেকে শুরু করে স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। অভিযান শেষে প্রায় 1.5 কোটি টাকার মালামাল জব্দ করে র্যাব, তবে কারখানাটির মালিক পলাতক রয়েছেন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের নানা অনিয়ম ও দুর্নীতির রেশ ধরে কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ যাচাই বাছাই করেছে দুদক, জানিয়েছে দুদক সচিব ডক্টর আনোয়ার হোসেন হাওলাদার। সোমবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এদিকে আল মুসলিম গ্রুপের 175 কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক সচিব।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রশিক্ষণের নামে 7,47,57,000 টাকা খরচ করেছে নির্বাচন কমিশন। সেখানে বিশেষ বক্তা, কোর্স পরিচালক ও কোর্স উপদেষ্টা ভাতা নেওয়া এবং খাত পরিবর্তন করে ভাতা নেওয়া হয়েছিল। কিন্তু প্রশিক্ষণ ভাতার নামে এই অর্থ খরচে অর্থ মন্ত্রণালয়ের কোনো অনুমোদন ছিল না এবং নির্বাচন কমিশনের নীতিমালার ব্যত্যয় হয়েছে বলে অভিযোগ ওঠে। প্রশিক্ষণ ভাতার নামে সরকারি অর্থ ক্ষতি সাধনের অভিযোগ নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত অভিযোগের রেশ ধরে গত জানুয়ারি সুপ্রিম কোর্টের 10 আইনজীবী অভিযোগ দেন দুর্নীতি দমন কমিশনে। 1 মাস পর দুদক সচিব জানান, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ যাচাই বাছাই শুরু করেছে দুদক। এই অভিযোগটা এখন এটা তো বোধহয় জাবাকে গেছে আর কি, জাবাক এখন জাবাকের মধ্যে ঠিক আছে। এদিকে দেশের কতিপয় পোশাক কারখানার মালিক চালানপত্র জালিয়াতির মাধ্যমে বছরে 64,000 কোটি টাকা বিদেশে পাচারের বিষয়ে এক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে আল মুসলিম গ্রুপের 175 কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে বলে জানান দুদক সচিব। জাতীয় রাজস্ব বোর্ড ওভার ইনভয়েজিং সংক্রান্ত বেশ কিছু তথ্য আমাদের নিকট প্রেরণ করেছে। অনুসন্ধানের বিষয়বস্তু ব্যাপক। দেশে অর্থ পাচারের ব্যাপারটা আমরা খুব সিরিয়াসলি দেখি এবং সামনেও আমরা দেখব। এই অভিযোগ তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সিলেট আদালত চত্বরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সমাবেশ। মাদক, চুরি, মারামারি সহ ছোটখাটো মামলায় সাজাপ্রাপ্ত 99 জন আসামি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে মাদক বিরোধী প্রচারণা চালিয়েছেন। এই আসামিরা নিজ নিজ বাড়িতে থেকে সাজা ভোগ করছেন বলে আদালত সূত্র জানায়। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতার জন্য এই উদ্যোগ একটু আলাদা, কেননা অংশগ্রহণকারীরা বিভিন্ন মামলার রায়ে 2 বছর বা আরও কম সময়ের জন্য সাজাপ্রাপ্ত। অনুশোচনার কারণে নিজেরাই এখন প্রচারণা চালাচ্ছেন মাদক মুক্ত সমাজ গড়তে। সোমবার সিলেটের আদালতে হাজির হয় 99 আসামি। 10:30 থেকে 11টা পর্যন্ত আধা ঘন্টার মাদক বিরোধী সমাবেশে তারা জানান, বাড়িতে থেকেই সাজা ভোগ করছেন সবাই। এতে জেলবন্দি থাকতে না হওয়ায় স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পেয়েছেন। জেলত থাকতাম আসছিল, জেলত না থাকিয়া এখানে বাড়িতে থাকি। বাড়ি থেকে ইয়া মাসে একবার হাজিরা দেয়, মাইকিং করি, অনেক মানুষগুলারে বুঝাই, নিজেও বুঝি। প্রফেশনাল স্যারে আমাদের দায়িত্ব নিয়েছে। এখন ভালো আছি, স্বামী সংসার, বাচ্চা কাচ্চা লইয়া এখন প্রফেশনাল স্যারের আওলা দিচ্ছেন স্যার, আমরা ভালো লাগতেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি এখন ভালো হয়ে গেছি। আসামি সমাবেশের আয়োজক সমাজসেবা অধিদপ্তর। এতে যোগ দেন জেলা ও দায়রা জজ, আদালত সহ বিভিন্ন আদালতের পিপি সহ আইনজীবী নেতারা। সবাই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রবেশনের মাধ্যমে তারা তাদের জেলে না থেকে তাদের নিজ পরিবারে থেকেই তাদের সাজা ভোগ করছেন। প্রবেশন অফিসারের নেতৃত্বে তারা কাজ করে যাচ্ছে এবং এটা একটা যুগান্তকারী পদক্ষেপ এবং দেশ এবং জাতির জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে বলে আমি বিশ্বাস করি। বিভিন্ন আদালতে 151 জনের মধ্যে 52 জনের সাজা শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন 86 জন পুরুষ, 10 জন নারী ও 3 জন শিশু। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বিচার নয়, সমঝোতা। বিরোধের পরিবর্তে মিলেমিশে থাকতে হবে উভয়কেই। সোমবার সাজা দেওয়ার পরিবর্তে 54টি মামলার বাদী বিবাদী পক্ষকে মিলেমিশে থাকার নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন সুনামগঞ্জের আদালত। এমন ব্যতিক্রমী রায়ে সন্তোষ প্রকাশ করেছে উভয় পক্ষই। আর এ রায় মামলা জট কমানোর পাশাপাশি নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মনে করেন মানবাধিকার কর্মীরা। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের রিপোর্ট। আদালত প্রাঙ্গণে এসে বাবা মাকে একসঙ্গে দেখা, কিন্তু দুঃখের বিষয় এখানে বাবা আর মা দুজনেই প্রতিদ্বন্দ্বী। উভয়ে এসেছেন একে অপরের বিচার চাইতে, কিন্তু তাদের এই প্রতিদ্বন্দ্বিতার বোঝা বইছিল শিশুরা। অনিশ্চয়তায় কাটছিল শৈশব। সোমবার সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এক রায়ে কেটে গেল এমন 54টি পরিবারের অনিশ্চয়তা। আবারও দৃঢ় হলো পরিবারগুলোর বন্ধন। বিচারক জাকির হোসেন সাজা দেওয়ার পরিবর্তে উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দেন সমঝোতার রায়। পরে আদালতের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানানো হয় দম্পতিদের। নারী ও শিশু নির্যাতনের মামলায় মধ্যে 11টি মামলায় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং
54টি মামলায় স্বামী স্ত্রীর মধ্যে আপোষের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন। আদালতের এমন রায়ে সন্তোষ প্রকাশ করেন বাদী বিবাদী উভয় পক্ষ। মামলা চলাকালীন খুবই কষ্ট হইতেছে, আমাদের রুজি রোজগারও কম, এদিকে আমরা খুবই অসহায় ছিলাম। বাচ্চা আছে এর জন্য বুঝে নিয়েছি, নিজের সংসার নিজে করা ভালো। দোয়া করতাম, আর বাচ্চাকে ভিতরে দোয়া করতাম, বাচ্চাগুলো আমি সবটা সুন্দর করি। এ রায় মামলার জট কমানোর পাশাপাশি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। এই যে বাচ্চারা পিতৃহীন বা মাহীন হয়ে পড়ে, ওরা যে আদর স্নেহ ভালোবাসা পাবে, এই জন্য সংশ্লিষ্ট আদালতকে আমি ধন্যবাদ জানাই। আজকের রায় একটা যুগান্তকারী ঘোষণা, এতে করে মামলার জট নিরসন হবে এবং মানুষ উপকৃত হবে। এদিন অভিযুক্ত 54 জন স্বামীকে 6টি শর্তে মুক্তি দেওয়ার পাশাপাশি অপরাধ প্রমাণিত হওয়ায় 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। সময় সংবাদ, সুনামগঞ্জ। ভোরের সময় আরও থাকছে, নেত্রকোনার দুর্গাপুরবাসীর অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সোমেশ্বরী নদীর বালু। পরিবহনে নষ্ট হচ্ছে রাস্তাঘাট, যানজট ও দুর্ঘটনায় জনজীবনে ভোগান্তি। ব্যাংকের আশেপাশে ওত পেতে থাকেন তারা। টার্গেট বড় অঙ্কের টাকা উত্তোলনকারীরা। সুযোগ বুঝে অস্ত্রের মুখে জিম্মি করে তোলা হয় গাড়িতে, ছিনিয়ে নেওয়া হয় সব টাকা। বাধা দিলেই অমানবিক নির্যাতন, পরে ফেলে দেওয়া হয় নির্জন কোনো স্থানে। এভাবেই গেল 5 থেকে 7 বছর ধরে ডাকাতি করে আসছিল একটি চক্র। 7 জনকে গ্রেফতারের পর পুলিশ বলছে চক্রের সদস্য সংখ্যা কমপক্ষে 17 জন। চক্রের সদস্যরা এনএনপি বা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি ব্যবহার করায় তাদেরকে ধরতে বেগ পেতে হয়েছে পুলিশকে। বুলবুল রেজার রিপোর্ট। রাজধানীর আজিমপুরের উত্তরা ব্যাংকের ভেতরের সিসি ক্যামেরার চিত্র। টাকা তুলছেন একজন, তাকে অনুসরণ করছেন আরেক ব্যক্তি। টাকা উত্তোলনকারী ব্যাংক থেকে বের হওয়ার আগেই বের হয়ে যেতে দেখা যায় অনুসরণকারীকে। ব্যাংক থেকে বের হয়ে টাকা উত্তোলনকারী ওঠেন রিকশায়, তাকে অনুসরণ করতে থাকে এই প্রাইভেট কারটি। ব্যাংক থেকে মাত্র 800 গজ দূরে আজিমপুরের ভাতের গলিতে রিকশাটির গতিরোধ করে টাকা উত্তোলনকারী ব্যক্তিকে তুলে নেওয়া হয় প্রাইভেট কারটিতে। রাজধানীর বিভিন্ন সড়কে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে গাড়িটির গতিবিধি। সবশেষ হানি ফ্লাইওভারের টোল প্লাজায় দেখা যায় গাড়িটি। ব্যাংক থেকে তোলা 3,20,000 টাকা ছিনিয়ে নিয়ে ভুক্তভোগীকে ফেলে দেওয়া হয় নারায়ণগঞ্জের মদনপুরে। আইসা ওই ব্যারিকেড দিয়ে ওকে গাড়িতে টান দিয়ে উঠায়া তারপরে আবার মুখ বেঁধে ফেলছে। পরে দেখা গেল রহমতে আমরা মদনপুর 2-2.5 ঘন্টা পরে ওকে পাইছে। তথ্য প্রযুক্তির ব্যবহার ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চক্রের একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে গ্রেফতার হয় আরও 6 জন। পুলিশ বলছে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত 7 জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও চক্রের সদস্য সংখ্যা কমপক্ষে 17 জন। আমরা বেশ কিছু টাকা উদ্ধার করেছি তাদের কাছ থেকে। আমরা খেলনা পিস্তল যেটা ব্যবহার করে সেটা উদ্ধার করেছি। এই ঘটনার সাথে আমরা এখন পর্যন্ত 7 জনের সম্পৃক্ততা পেয়েছি, বাট তাদের যে লিঙ্কগুলো এগুলো আরো অনেক বড়। চক্রের সদস্যদের মধ্যে আছেন আইটি বিশেষজ্ঞ। তাদের অনেকেই ব্যবহার করেন এমএনপি বা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি সার্ভিস, অর্থাৎ মোবাইল নম্বর পরিবর্তন না করেই অপারেটর পরিবর্তন সেবা। ফলে অপরাধী শনাক্তে পুলিশকে বেগ পেতে হয়েছে। আমরা যখন ডিজিটাল ইনকোয়ারি করতে গেলাম তখন দেখলাম যে সেখানে তার কোনো রেকর্ড নেই। তারপরে আরও কয়েক ধাপ পার হয়ে জানতে পারলাম যে সে না, তার রেজিস্ট্রেশন ওই এমএনপি সার্ভিসের মধ্যে পড়ে গেছে। সে আরেকটা মোবাইল কোম্পানি নেটওয়ার্ক সে ইউজ করছে। পুলিশ বলছে কি পরিমাণ গ্রাহক এমএনপি সার্ভিস ব্যবহার করেন তার তালিকা চাওয়া হবে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর কাছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 3টি এক্সরে মেশিনের সবকটি নষ্ট। আলট্রাসনো, ইসিজি এমনকি সিআর মেশিনও অচল। গাইবান্ধা জেলা হাসপাতালের প্যাথোলজিক্যাল যন্ত্রপাতির এমন অচল অবস্থার কারণে ভোগান্তিতে হাজার হাজার মানুষ। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সিমেন্স, অ্যালেঞ্জার্স ও ওরিস কোম্পানি থেকে সরবরাহ করা 3টি এক্সরে মেশিনের সবকটি নষ্ট দীর্ঘদিন ধরে। পত্র চালাচালির পর কিছুদিন সচল থাকলেও আবারও অচল হয়ে যায় মেশিনগুলো। অন্যদিকে কেনার পর কয়েক মাসের মধ্যে অচল হয়ে পড়ে সিআর মেশিন। মোবাইল ফোনে এবং পত্র মারফতে বারবার তাদেরকে অবহিত করছি, কিন্তু তারা আমাদেরকে কোনো সার্ভিস দেয় নাই। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য বাইরের প্যাথোলজিতে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি টাকা। মেশিনগুলো অচল হয়ে থাকার পেছনে হাসপাতালের একটি সিন্ডিকেট দায়ী বলে মত সচেতন মহলের। এই সমস্ত ডায়াগনস্টিক সেন্টারের
দুই তিনজন ডায়াগনস্টিক সেন্টারের মালিকও আছেন যারা হাসপাতালের স্টাফ। এইটা আসলে এই কারণেই তারা আসলে এই মেশিনপত্রগুলো সবসময় নষ্ট করে রাখতেছে। এখানে আসার সঙ্গে সঙ্গে আপনাকে ধরিয়ে দিবে, আপনাকে অমুক ক্লিনিকে গিয়ে প্যাথোলজিতে গিয়ে আপনাকে টেস্ট করতে হবে। আপনি অন্য প্যাথোলজি টেস্ট করলে আপনি যে 2 দিন আগেও করেন সেটাও গ্রহণযোগ্য এখানে হয় না। আল্ট্রাসোনোগ্রাম মেশিনটি সচল হলেও সোনোলজিস্টের অভাবে চালু করা যাচ্ছে না বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। সম্প্রতি হাসপাতাল পরিদর্শনের পর একটি ইসিজি মেশিন সরবরাহের ঘোষণা দেন গাইবান্ধা পৌর মেয়র। বিষয়টা আমি খতিয়ে দেখব এবং আমি আপনাদের বলতে চাই, অন্তত আমি যতদিন আছি মানে আমি সচল করার পরে আমি দেখব যে এটা কিভাবে নষ্ট হয়। আমরা পৌর পরিষদ থেকে বা আমরা মেয়রের পক্ষ থেকে একটি মেশিন দেওয়ার ঘোষণা দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এটা দিয়ে দেব। হাসপাতালে ডেন্টাল এক্সরের কোনো ব্যবস্থা নেই। একমাত্র ইলেকট্রিক ডেন্টাল চেয়ারটিও 1 বছর ধরে বিকল পড়ে রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে খোলা আকাশের নিচে পড়ে আছে বিপুল পরিমাণ ইউরিয়া সার। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় অনেক সার জমাট বেঁধে গেছে। বস্তা খুলে সেগুলো ভাঙা হচ্ছে হাতুড়ি দিয়ে, এরপর রোদে শুকিয়ে পুনরায় ভরা হচ্ছে বস্তায়। রিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। উত্তরবঙ্গের সবচেয়ে বড় নৌবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ী ইরিবড় মৌসুমকে সামনে রেখে এই বন্দর দিয়ে প্রতি বছর আমদানি করা হয় বিপুল পরিমাণ ইউরিয়া সার, যা সরবরাহ করা হয় উত্তরবঙ্গের 16 জেলায়। তবে বন্দরে পর্যাপ্ত শেড না থাকায় খোলা আকাশের নিচে পড়ে আছে প্রায় 20,000 মেট্রিক টন ইউরিয়া সার। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকার ফলে পানি পড়ে জমাট বেঁধে গেছে অনেক সারের বস্তা। এই জমাট বাঁধা সারের বস্তা খুলে হ্যামার দিয়ে ভেঙে রোদে শুকিয়ে আবারও নতুনভাবে বস্তায় ভরা হচ্ছে বলে জানান এই কাজে নিয়োজিত শ্রমিকরা। এতে বেশিরভাগ সারের দানা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। কৃষকের ক্ষতি করতেছে এগুলো। এই মালটা অনেক দিন আগেকার মাল। বাঘাবাড়ির সার প্যাকেটগুলো শক্ত হয়ে গেছে, কাইটা বাইরে মিক্সার করে ভালো করে দিচ্ছি আমরা। কৃষকেরা জমাট বাঁধা সার নিতে চায় না, তাই এসব সার নিতে অনাগ্রহ প্রকাশ করলেন এই সার ব্যবসায়ী নেতা। আমরা টাকা দিয়ে কেন আমরা জমাট বাঁধা সার কিনবো? কৃষক কেন যে 1 বছর সারের জায়গায় আসবে তাকে জমাট বাঁধা সার তো দেওয়া যাবে না, নিতেও চায় না। তাহলে আমরা যারা ব্যবসায়ী আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। গুঁড়ো করা হলেও সারের গুণগত মানের সমস্যা হবে না, তবে জমাট বাঁধা জমিতে ছিটালে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানালেন কৃষি কর্মকর্তা। এটা যদি গুঁড়ো ভালো হয় তাহলে তো মানে ছিটানো কোনো সমস্যা নাই। আর যদি দলা থাকে আর কি, সেক্ষেত্রে ছিটানোর সমস্যা হইতে পারে। তো দলা ভেঙে যদি তারা ছিটায় সেক্ষেত্রে সমস্যা হবে না আর কি। ল্যাবে পরীক্ষা করে সারের গুণগত মান না দেখে এভাবে প্যাকেট করলে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। সার যদি সেটাকে আবার পুনরায় রিসাইকেল করা হয়, সেটা অবশ্যই ল্যাবে টেস্ট করে তার গুণগত মান দেখে পরীক্ষা না করে এভাবে প্যাকেট করার কোনো সুযোগ নেই। এই বিষয়টা আমরা সরজমিনে দেখে আমরা বিসিআইসিকে এটা জানিয়ে দেবো। বাঘাবাড়ী নৌবন্দরে সারের গোডাউন রয়েছে 2টি, যার ধারণ ক্ষমতা প্রায় 15,000 মেট্রিক টন। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রাঙামাটি ভ্রমণে আসলে ঝুলন্ত সেতু না ঘুরে কেউ ফিরে যান না। 2 পাহাড়ের সাথে সংযোগ স্থাপনকারী 350 ফুট দৈর্ঘ্যের এই সেতুটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে মাত্রাতিরিক্ত ভাসমান দোকানীদের দখলে এখন ভ্রমণ স্পটটি। পর্যটক কর্পোরেশন বলছে লোকবল সংকটের কারণে ব্যবস্থা নিতে সমস্যা হচ্ছে। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজের রিপোর্ট। রাঙামাটিতে ঘুরতে এলে পর্যটকদের প্রথম পছন্দ থাকে ঝুলন্ত সেতু। ঝুলন্ত সেতুতে দাঁড়িয়ে হ্রদ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন, পাশাপাশি নিজেদের স্মৃতি ছবিবন্দি করে তুলে রাখার চেষ্টা করেন। সুবিশাল হ্রদ দেখার জন্য ঝুলন্ত সেতু পাড়ি দিয়ে পাহাড়ের উপর শিশু পার্ক রয়েছে। হ্রদের স্বচ্ছ জলের উপর ইঞ্জিন চালিত নৌকায় পর্যটকরা ঘুরে বেড়ান। এখানে রয়েছে শিশুদের দোলনা ও স্লিপার, কিন্তু ঝুলন্ত সেতু অতিক্রম করে পাহাড় ও হ্রদের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে হয় পর্যটকদের। মাত্রাতিরিক্ত ভ্রাম্যমাণ দোকানের কারণে পর্যটকদের স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত ঘটছে। শিশু পার্কের বিভিন্ন জায়গায় ভাসমান দোকান বসায় সৌন্দর্য অবলোকন থেকে বঞ্চিত হচ্ছে ভ্রমণকারীরা। এতে অসন্তোষ প্রকাশ করেছেন পর্যটকরা। ফুটপাতের দোকান হচ্ছে, এজন্য চলাচলের জন্য একটু আমাদের সমস্যা হচ্ছে। এই জন্য যদি আপনার মনে করেন একটু খোলামেলা হয়, চলাচলের জন্য ভালো হয়। দোকানগুলো যাতে যার স্থানে শেষে নিয়ে যায়, যাতে জায়গাটা পাকা হয়ে যাক। পর্যটকদের বিড়ম্বনার বিষয়টি স্বীকার করে পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক জানালেন লোকবল সংকটের কারণে ব্যবস্থা নিতে পারছেন না। পর্যটন কর্পোরেশন কর্তৃক ওখানে ইনভেস্ট করা হবে, তখন ওগুলো অটোমেটিক উঠে যাবে।
এখন আপাতত খালি আছে অবস্থায় অনেকে এসে বসছেন, আসলে এগুলো থামানোর মতো জনবল এখানে নাই। টুরিস্ট পুলিশ বলছে পর্যটন কর্পোরেশন লিখিত অভিযোগ জানালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওখানে যে পর্যটক কর্পোরেশন আছে তারা যদি আমাদের কাছে লিখিতভাবে কোনো আবেদন করে থাকে সেক্ষেত্রে আমরা ওইখানে এটা তাদের সরানোর ব্যবস্থা গ্রহণ করব। পর্যটন কমপ্লেক্সে বর্তমানে অর্ধশতাধিক ভাসমান দোকান রয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। টানা 3 দিনের ছুটিতে পর্যটন খাতে প্রায় 1000 কোটি টাকার বাম্পার ব্যবসা হয়েছে সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে। ভ্রমণে আসেন 4 লাখের বেশি পর্যটক। পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন এ ব্যাপারে প্রশাসনের আগে ভাগে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন জেলার চেম্বার অব কমার্স। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। তারা ছুটি পেলে এই সৈকতে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। এবারও সাপ্তাহিক এবং 21শে ফেব্রুয়ারির টানা 3 দিনের ছুটিতে সৈকত শহর কক্সবাজারে আসেন 4 লাখের বেশি পর্যটক। বার্মিজ মার্কেটগুলোতে ছিল পর্যটকের উপচে পড়া ভিড়। বার্মিজ আচার, পোশাক, গহনা ও শুটকির দোকানগুলো ছিল বেচাকেনায় সরগরম। পাশাপাশি পরিবহন ও রেস্তোরাঁগুলোও পার করেছে ব্যস্ত সময়। হোটেল, রেস্টুরেন্ট, যারা পর্যটক সেবা দেন, সেন্ট মার্টিন, টেকনাফ, সব জায়গায় ভালো ব্যবসা হয়েছে ইনশাল্লাহ। খুব ভালোই আমরা সাপোর্ট পেয়েছি, আমাদের সেল অ্যাকসেপ্টেশন যা ছিল তাই হয়েছে। করোনার পরে এটাই হচ্ছে আমাদের বৃহৎ 3 দিনে আলহামদুলিল্লাহ আমরা অনেকটা হ্যাপি, খুশি। 450 হোটেল, মোটেল, রিসোর্ট ছিল পর্যটকের ঠাসা। হাজার হাজার পর্যটক রুম না পেয়ে রাত কাটিয়েছেন সৈকতের বালুচরে ও গাড়িতে। পর্যটকের এমন আগমন অভাবনীয় বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। প্রত্যেকটি পর্যটন এরিয়াগুলোতে মানুষের সমাগম প্রচুর হয়েছে এবারে। সামনের দিনগুলোতে এরকম যদি থাকে তাহলে পর্যটন সেক্টরটা আরও অনেক ডেভেলপ হবে বলে আমি মনে করি। টানা ছুটিতে পর্যটন খাতে হাজার কোটি টাকা ব্যবসা হয়েছে। তবে পর্যটক হয়রানি রোধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত বলে জানালেন জেলা চেম্বারের সভাপতি। পর্যটকরা রাস্তায় ঘোরাঘুরি করবে, খাবার তাড়নায় এদিক ওদিক ছোটাছুটি করবে এবং বিভিন্ন যানবাহন অতিরিক্ত ভাড়া, এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন বিভিন্ন পর্যটন শিল্পের সাথে যারা তাদের নিয়ে বসা, যাতে পর্যটকরা কোনো রকমের হয়রানির শিকার না হয়। কক্সবাজারে পর্যটন খাতে নিয়োজিত রয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বালু যেন দুর্গাপুরবাসীর অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত ভেজা বালু পরিবহনে নষ্ট হচ্ছে রাস্তাঘাট। পরিবহনের হর্ন, যানজট ও দুর্ঘটনায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। বছরের পর বছর এলাকাবাসী প্রতিবাদ করলেও টনক নড়ে না প্রশাসনের। তবে গত 1 মাস ধরে সড়কে ব্যবসায়ী, সুশীল সমাজ ও সাধারণ মানুষ লাগাতার আন্দোলনে নামায় নড়েচড়ে বসেছে প্রশাসন। বিস্তারিত নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবিতে। পর্যটন এলাকা খ্যাত পাহাড়ি এলাকা নেত্রকোনার দুর্গাপুরের প্রাকৃতিক সম্পদ সোমেশ্বরী নদীর বালু। নদী থেকে উত্তোলিত বালু যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু নদী থেকে তুলেই ভেজা বালু পরিবহনে নষ্ট হচ্ছে রাস্তাঘাট। ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। শুকনো মৌসুমেও সড়কে জমে থাকে কাদা আর পানি। নিয়মনীতি তোয়াক্কা না করে দিনে রাতে চলছে হাজার হাজার পরিবহন। বেপরোয়া চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও। তাতে কর্ণপাত করছেন না প্রভাবশালী বালু ব্যবসায়ীরা। ভোগান্তির শিকার ব্যবসায়ী ও সাধারণ সহ সুশীল নাগরিকরা গত 1 মাস ধরে লাগাতার আন্দোলন করছেন। সড়কে মিছিল সহ কাদার উপর বসে পড়েছেন পথচারীরা। পর্যটকরা এসে ফিরে যাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি আটকে করেছেন বিক্ষোভ। জেলা প্রশাসনের সাথে হয়েছে রুদ্ধদ্বার বৈঠকও। তারপরও বন্ধ হচ্ছে না ভেজা বালু পরিবহন। প্রশাসনের কাছে বারবার যাওয়ার পরে আমাদের কোনো সমাধান হয় নাই। ঠিক আছে, রাস্তাঘাটের যে অবস্থা কাদায় পরিপূর্ণ, মানুষ আসতে চায় না। বিকল্প রাস্তা তৈরি করা হোক আর ভেজাবালি এবং লরি ট্রাক সহ সবগুলো আমরা বন্ধের দাবি জানাচ্ছি। প্রশাসন বলছে বালু ব্যবসার সাথে অনেক শ্রমিক জড়িত। সবকিছু মাথায় রেখেই বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। বাইপাস রোডের ব্যাপারে চিন্তা করা হয়েছে। রোডটি যদি হয় তাহলে আমার মনে হয় যে এই নাগরিক যারা রয়েছেন পৌরসভায় তারা এই বিড়ম্বনার হাত থেকে রক্ষা
প্রস্তাবিত অ্যালাইনমেন্ট অনুযায়ী যদি আমরা একটি রাস্তা পার্মানেন্ট তৈরি করতে পারি, অনেক ক্ষেত্রে আমাদের জনদুর্ভোগ লাঘব হবে, দুর্ঘটনার হার কমে যাবে, আমাদের ভেজা বালু পরিবহনের ক্ষেত্রে রাস্তার যে ক্ষতি হয় সেটি কমে যাবে। চলতি বছর জেলা প্রশাসন থেকে ৬৭ কোটি টাকায় দুর্গাপুরে মোট ৫টি বালুঘাট ইজারা দেওয়া হয়। এতে ৩৫০০ ড্রেজারে উত্তোলিত বালু, জাম ট্রাক, মিনি ট্রাক ও লরিসহ প্রতিদিন প্রায় ২.৫ থেকে ৩,০০০ গাড়ি চলাচল করে। সময় সংবাদ, নেত্রকোনা। রাজধানীর তুরাগে ২ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি জামিনে বের হয়ে এসে হুমকি দিচ্ছে ভুক্তভোগীর পরিবারকে। ভয়ে পরিবার নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে নিম্নবিত্ত বাবা। মেডিকেল রিপোর্ট এবং আদালতে দেয়া তদন্ত প্রতিবেদনেও মিলেছে ধর্ষণের আলামত। তবুও ৬ মাস পর আসামি কিভাবে জামিন পেল বিস্ময় কাটছে না শিশুটির পরিবারের। হুমকির অভিযোগ অস্বীকার করে আসামি পক্ষের দাবি পুরো বিষয়টি মিথ্যা এবং সাজানো। সাদাত রহমতুল্লাহ রিপোর্টে বিস্তারিত। গাছে তো তাপাকি ডালিম গাছে মো অতল দাকে কবু কথা কোড়া কেন মো আর পারি না। ছোট্ট শিশুর বুলি আওড়ানো কবিতা, বয়স এখন মাত্র ৭। ২০১৬ সালে যখন ২, তখনই সে ধর্ষণের শিকার হয়েছে তুরাগে ৩৮ বছর বয়সী বাড়িওয়ালা লতিফুর রহমানের হাতে। এই বিভৎস ঘটনায় আসামি লতিফুর রহমান মায়ের কোল থেকে চকলেট দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, পরে নির্জন ঘরে নিয়ে ধর্ষণ করে শিশুটিকে। রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালেও নিতে দেয়নি আসামিরা। ৩ দিন পর কৌশলে বাড়ি থেকে বের হয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে যান ভুক্তভোগী পরিবার। ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করলে ৬ মাস কারাভোগ করার পর অনেকটা গোপনীয়তায় জামিন নিয়ে বের হয়ে বাদী পক্ষকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। মামলাটা উঠে এনে না হয়তো তোরে সমস্যা হইব, তুই আমাদের সাথে কি করবি, তুই একটা বাড়াইটি আর আমরা হইছি বাড়িওয়ালা। ওর কাছ থেকে আমি জোর করে বাচ্চাটারে নিছি, তখন বাচ্চাটা চিৎকার করতেছে আর করছে আঙ্কেল আমার এই জায়গায় ব্যথা দিছে। মেডিকেল রিপোর্ট এবং তুরাগ থানা থেকে দেয়া তদন্ত রিপোর্টেও ধর্ষণের আলামত মিলেছে। কিন্তু কেন বাদী পক্ষকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে? রাজধানী তুরাগে শেখদির টেকে আসামি লতিফুর রহমানের বাড়িতে গেলে পাওয়া যায়নি তাকে, যদিও আসামির ভাইদের দাবি সম্পত্তির লোভে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে তাদের। আমাদের একটা কলঙ্ক এবং বদনাম লুটাইছে ভাই। শিশু দুধের বাচ্চা ১৬ থেকে ১৭ মাস, তার সাথে কি এটা কি কখনো হয় ভাই? এর ৫ কাটা জায়গা লিখে দিতাম, এর উদ্দেশ্য হচ্ছে জায়গা হুমকি টুমকি দিয়ে জায়গা লিখে নিত। ঘটনার পর মামলার দায়িত্ব নিয়েছিল বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। প্রতিষ্ঠানটির সভাপতি বলছেন, ধর্ষণ মামলায় ধীরগতির কারণে অপরাধীরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বল প্রয়োগ করেন। অনেক সময় হাইকোর্ট থেকে বেল পায় অথবা নিম্ন আদালত থেকে বেল পাওয়া যায়, তখন কিন্তু একটা বিরাট বড় হুমকির অবস্থা হয় ভিকটিম প্রোটেকশন নিয়ে। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকাশিত শিশু পরিস্থিতি রিপোর্ট বলছে, শুধু ২০২০ সালেই ৬১৬টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া আইন ও সালিশ কেন্দ্র বলছে ২০১৯ সালে দেশে ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছে ১,৪১৩ জন নারী ও শিশু। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। তীব্র তুষারঝড়ের পর টেক্সাস সহ বিভিন্ন অঙ্গরাজ্যে এখনও বিদ্যুৎ ও খাবার পানির সংকট রয়ে গেছে। এদিকে নিউ ইয়র্কেও তুষারপাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। তুষারপাত, করোনা পরিস্থিতি ও ভ্যাকসিনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে যুক্তরাষ্ট্রে কিন্তু এখনও মৃতের সংখ্যা একটি জায়গায় স্থিতিশীল রয়েছে। গতকালকে ১২৫০ মানুষ একদিনে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এবং আজকেও সোমবার যে কর্মদিবসটি শুরু হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত ১২৬৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একদিনে। এবং এই গতকালকে যে মৃতের সংখ্যা আজকের মৃতের সংখ্যা সমান সমান এবং আক্রান্তের সংখ্যার দিক দিয়েও আমরা দেখতে পাচ্ছি যে একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে। আপনি জানেন মৌটুসী যে এই দ্বিতীয় স্রোত করোনায় যুক্তরাষ্ট্রে যখন হামলে পড়েছিল তখন কিন্তু ২ লাখ কিংবা তারও বেশি মানুষ আক্রান্ত হতো প্রতিদিন এবং সেখানে ৩-৪ হাজার কিংবা ৪ হাজারেরও বেশি মানুষ প্রতিদিন মারা গেছে এবং সেটি কিন্তু আজকে কয়েকদিন যাবৎ একটু কমেছে, যেটি ৫০,০০০-এর উপরে এসে পৌঁছেছে। আজকে গতকালকেও ৫৮,০০০ মানুষ একদিনে আক্রান্ত হয়েছে
হয়েছেন করোনা রোগে এবং এখন আজকে দিনে 55,000-এর কিছু বেশি মানুষ একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন, নতুনভাবে আক্রান্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা আগেই বলেছি যে 1250 মানুষ গত 2 দিনে কাছাকাছি মারা গেছেন। তো এমন একটি অবস্থায় যে ওয়ার্ল্ড ও মিটার যে সারা পৃথিবীতে যে করোনার যে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা যারা জরিপ করছে, সেই জরিপের যে প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ও মিটার, সেই ওয়ার্ল্ড ও মিটারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 5 লাখেরও বেশি মানুষ, আমি যদি একেবারে প্রকৃত সংখ্যাটা আপনাকে মৌটুসী বলি তাহলে 5,11,000-এরও বেশি মানুষ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সংখ্যাটা অনেক বেশি, যদিও এইরকম একটি সংখ্যা যে এই মৃতের সংখ্যাটা যে এমন জায়গায় দাঁড়াবে সেটি কিন্তু এর আগেই কিন্তু যুক্তরাষ্ট্রের রোগ সংক্রমণ বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা কিন্তু ধারণা করেছিলেন। তারা বলছিলেন যে সামনে যে শীত আসছে সেই শীতে করোনার প্রকোপ আরও বেশি বাড়বে। এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তীব্র শীত এখন কিন্তু যুক্তরাষ্ট্রে ছেয়ে আছে। যে সময়টায় আমি করোনা পরিস্থিতি নিয়ে কথা বলছি, আজকে অনেক দিন যাবতই যুক্তরাষ্ট্রের আবহাওয়া কিন্তু খুবই খারাপ। দক্ষিণাঞ্চলে তুষার ঝড় হয়েছে, টেক্সাস, লুইজিয়ানা, ওহাইও ওইসব অঞ্চলগুলোতে যে ঝড় হয়েছে সেই ঝড়ের প্রভাব কিন্তু যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতেও কিন্তু পড়েছে। তার আগে যে পূর্ব উপকূলীয় অঞ্চল রয়েছিল, নিউ ইয়র্ক, কানেকটিকাট, নিউ জার্সি, মেরিল্যান্ড, আর ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, এইসব অঙ্গরাজ্যগুলোতেও কিন্তু এর আগে তুষার ঝড় হয়েছে। সামনের দিনগুলোতেও তুষার ঝড়ের একটি পূর্বাভাস রয়েছে। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে তীব্র তুষার জমেছিল রাস্তাঘাটে সেটি কিন্তু এখনও দূর হচ্ছে না, কারণ যে প্রচণ্ড শীত, হিমাঙ্কের নিচে নেমে গেছে তাপমাত্রা, সেই তাপমাত্রার কারণে তুষারপাতের যে তুষার যে জমে আছে সেই বরফ কিন্তু গলছে না। তাতে করে জনজীবন এখনও যে অনেক স্বাভাবিক হয়েছে তেমনটি কিন্তু বলা যাবে না। যে কথাটি বলছিলাম যে করোনার যে 5,11,000-এরও বেশি মানুষ যুক্তরাষ্ট্রে মারা গেছেন, তাদের স্মরণে আপনি যেমনটি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তারা মোমবাতি প্রজ্বলন করে, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তারা সেই নিহতদের স্মরণ করেছে। এবং পাশাপাশি যে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ক্ষমতা গ্রহণের পরে করোনা মহামারী নিয়ে কিন্তু তিনি অনেক উদ্যোগ নিয়েছেন, যে উদ্যোগের বিষয়টি কিন্তু পূর্ববর্তী যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষেত্রে কিন্তু ততটা দেখা যায়নি। ইতিমধ্যে তৃতীয় যে স্টিমুলাস, যে প্রণোদনা প্যাকেজ যুক্তরাষ্ট্রের মানুষদের জন্য তিনি ঘোষণা করেছেন, সেটি কংগ্রেসে পাশ হয়েছে। সেটি এখন কত দ্রুত সেটি জনগণ সেটি পায় সেটি নিয়ে এখন প্রক্রিয়া চলছে। $1,400 করে প্রতিজন এখন আবারও নতুন করে করোনার যে প্রণোদনা সেটি পাবে। এর আগে প্রথমবার পেয়েছিল $1,200, তারপরে $600 পেয়েছে, এখন আরও $1,400 করে পাবে। এবং যে ট্যাক্স সিজন যে শুরু হয়েছে, আয়কর রিটার্নের যে সময় শুরু হয়েছে ফেব্রুয়ারির 12 তারিখ থেকে, সেই ট্যাক্স রিটার্নের জায়গায় যাদের অল্প বয়স্ক সন্তান রয়েছে, সেই সব সন্তানরা যারা অভিভাবকের উপর নির্ভরশীল 17 বছরের নিচে, তাদের কিন্তু আলাদা করে বছরে কিন্তু একটি প্রণোদনা প্যাকেজ দেয়া হচ্ছে। প্রতি বছর যেটি দেয়া হতো $2,000 করে, সেটি কিন্তু প্রত্যেক সন্তান পেত, সেটি কিন্তু এখন $3,600 করে পাবে। অর্থাৎ সেখানেও যে করোনার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার নানান ধরনের পদক্ষেপ নিয়েছে। আজকে যে কর্মদিবসটি শুরু হয়েছে মৌটুসী সোমবার, সেই কর্মদিবসে অনেক দিন পর যে উইন্টার, যে মধ্য শীতের যে ছুটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু সেই ছুটি আজকে শেষ হওয়ার পরে নতুনভাবে ক্লাস শুরু হয়েছে। এবং আমরা জানি যে এখানে মিড যে হাই স্কুলগুলোতে ছিল এবং যে প্রিলিমিনারি প্রাইমারি স্কুলগুলো আছে, সেখানে সবার কিন্তু বাধ্যতামূলক ছিল না স্কুলে গিয়ে ক্লাস করার, এবং প্রাইমারি হাই স্কুলে কিন্তু ক্লাস কিন্তু শুরু হয়নি, যেটা ইন পার্সন ক্লাস, যেটি সরাসরি স্কুলে গিয়ে করতে হয়, সেই ক্লাস শুরু হয়নি। তারা বাসা বাড়ি থেকেই সবাই ক্লাস করত। কিন্তু আজকের এই সময়টি, এই যে নতুনভাবে যে মিড উইন্টারের পরে যে ক্লাস শুরু হয়েছে, সেখানে কিন্তু যদি কেউ চান তাহলে সরাসরি ক্লাসে স্কুলে
স্কুলে গিয়ে ক্লাস করতে পারেন, যদিও আগের অপশনটি এখনও রয়েছে যে বাড়ি থেকেই একজন শিক্ষার্থী তারা ক্লাস করতে পারবেন। যে করোনার যেহেতু পরিস্থিতি খুবই খারাপ রয়েছে, এখনো বিপুল সংখ্যক ছাত্রছাত্রী শিক্ষার্থী তারা বাসা বাড়িতে থেকেই কিন্তু পড়াশোনা করছেন। এমন একটি অবস্থায় সামনে আবারও তুষার ঝড়ের একটি আশঙ্কা রয়েছে। সব কিছু মিলিয়েই যুক্তরাষ্ট্রের একটি খারাপ সময় অতিবাহিত করছে এবং সেই খারাপ সময়টি কাটিয়ে ওঠার জন্য যে নতুন সরকার জো বাইডেন তারা কিন্তু নানান ধরনের পদক্ষেপ নিয়েছে। করোনার যে ভ্যাকসিনেশন কার্যক্রম সেটি কিন্তু খুব জোরালোভাবে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে। আমি এই বিষয়ে অনেক তথ্য এর আগেও দিয়েছি মৌটুসী। নতুন একটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে করোনার যে দ্বিতীয় ডোজ, যে ফাইজার এবং বায়োএনটেকের একটি ভ্যাকসিন আছে, মডার্নার একটি ভ্যাকসিন আছে। সেই ফাইজারের ভ্যাকসিনটির প্রথম ডোজের পরে কিন্তু 3 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া হয় এবং মডার্নার যে প্রথম ডোজ সেটির পরে 4 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। এবং আমরা নানান জন যারা দ্বিতীয় ডোজ ইতিমধ্যে শেষ করে ফেলেছেন তাদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি যে প্রথম ডোজের পরে শারীরিক প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা দেখা না গেলেও দ্বিতীয় ডোজের পরে কিন্তু অনেকেরই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেরই জ্বর হচ্ছে, গায়ে ব্যথা হচ্ছে, এক ধরনের বমি বমি ভাব হচ্ছে, দুর্বলতা দেখা দিচ্ছে। কিছু খুব মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয়, কিন্তু তারপরেও দ্বিতীয় ডোজের পরে কিছুটা প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই প্রতিক্রিয়ার পরেও যে যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে যে করোনার ভ্যাকসিন নেওয়ার যে অনাগ্রহ ছিল, অনীহা ছিল, সেটি কিন্তু কাটিয়ে উঠছে এবং তারা কিন্তু ব্যাপক হারে এখন কিন্তু করোনার ভ্যাকসিন তারা নিচ্ছেন এবং সেটির সুফলও পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে। কারণ তীব্র শীতের পরেও কিন্তু করোনার যে মহামারী, যে ব্যাপক হারে লাখ লাখ মানুষ আক্রান্ত হতো, সেটি কিন্তু এই ভ্যাকসিন এবং দ্বিতীয় ডোজের পরে কিন্তু কিছুটা কমেছে। তো এই সংখ্যাটি আরও কমবে, পরিস্থিতি ভালো হবে, সেই আশাই এখন সবাই করছেন। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। মৌটুসী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। এবার রুশ বিরোধী নেতা নাভালনি ইস্যুতে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের বিরোধ তুঙ্গে। আলেক্সেই নাভালনিকে গ্রেফতারের জেরে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে ইইউর এই পদক্ষেপকে বেআইনি ও নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে গত ফেব্রুয়ারিতে প্যারোল বিধি ভঙ্গের জন্য কারাদণ্ড দেওয়া হয়। সবশেষ শনিবার 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে তার আপিল খারিজ করে দেন দেশটির একটি আদালত। নাভালনির দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে সাজা দেওয়া হয়েছে। গত বছর খাদ্যে বিষক্রিয়ার মাধ্যমে নাভালনিকে হত্যা চেষ্টা ও চলতি বছর চিকিৎসা শেষে দেশে ফেরার পরপরই গ্রেফতারের পাশাপাশি কারাদণ্ডের ঘটনায় নিন্দার ঝড় বইছে পশ্চিমা বিশ্বেও। বিশেষ করে মামলার নিন্দা জানিয়ে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার ব্রাসেলসে এ বিষয়ে ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল বলেন, শিগগিরই রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হবে। আমরা পর্যালোচনা করে দেখেছি রাশিয়া স্বৈরাচারী দেশের দিকে এগুচ্ছে, একই সঙ্গে তারা ইউরোপ থেকে ছিটকে পড়ছে। রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ড প্রমাণ করে তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করতে রাজি নয়, বরং তারা ইউর সঙ্গে বিবাদে জড়াতেই বেশি আগ্রহী। এ অবস্থায় আগামী 1 সপ্তাহের মধ্যেই আশা করছি রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপিত হবে। তবে ইউর এই সিদ্ধান্তকে হতাশাজনক ও বেআইনি আখ্যা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অর্থনৈতিক অপরাধের কারণে রাশিয়ার আদালতে দণ্ডপ্রাপ্ত রুশ নাগরিক নাভালনির মুক্তির দাবি করাটা অযৌক্তিক। এ ধরনের কর্মকাণ্ডকে সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলেও আখ্যা দিয়েছে মস্কো। ওমর ইনান, সময় সংবাদ। কঙ্গোতে জাতিসংঘের গাড়িবহরে বিদ্রোহীদের হামলায় ইতালির রাষ্ট্রদূত সহ 3 জন নিহতের ঘটনায় দেশটিতে নিয়োজিত বিভিন্ন মিশনের সদস্যদের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। জাতিসংঘের বিভিন্ন প্রকল্প, বিশেষ করে শান্তিরক্ষা মিশনের সদস্যরাও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। সোমবারের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইতালি সহ ইউরোপীয় ইউনিয়ন।
এ ঘটনায় শোক জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী। হামলাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান। গত মাসে দেশটিতে চোরাগুপ্তা হামলায় ৬ রক্ষী নিহত হন। এর আগে ২০১৭ সালে বিদ্রোহীদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ১৫ শান্তিরক্ষী নিহত হন, আহত হন অর্ধশতাধিক। সাম্প্রতিক সময়ে আবারও হামলার ঘটনা বাড়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ওমর ইনান, সময় সংবাদ। ভারতের উত্তরাখণ্ডের সাম্প্রতিক হিমবাহ ধসে ব্যাপক হতাহতের ঘটনায় পারমাণবিক গুপ্তচর বৃত্তি যন্ত্রের বিস্ফোরণই দায়ী বলে মনে করছেন স্থানীয়রা। যদিও এর আগে হিমালয়ের নন্দা দেবী শৃঙ্গের কাছে হিমবাহ ধসের কারণেই চামেলিতে বন্যা দেখা দিয়েছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে তীব্র ঠান্ডা সত্ত্বেও হঠাৎ করে হিমবাহ ধস পড়ায় এ নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এমনকি চীনের বিরুদ্ধে গোপন নজরদারি পরিচালনায় ভারত মার্কিন জোটের তৎপরতা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসে ব্যাপক হতাহতের পর এর কারণ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, বরফের নিচে পরমাণু শক্তি সম্পন্ন গুপ্তচর বৃত্তি যন্ত্রের বিস্ফোরণের কারণেই ধসে পড়েছে হিমালয়ের একটি অংশ। যদিও বিশেষজ্ঞরা বলছেন প্রাকৃতিক কারণেই ঘটেছে এমন দুর্ঘটনা। তবে তীব্র ঠান্ডা সত্ত্বেও কিভাবে হিমবাহের একটি অংশ ধসে পড়ে এক বড় দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। 1960-এর দশকে উত্তরাখণ্ডের চামোলি জেলার রাইনিতে বিচিত্র কিছু গুপ্তচর বৃত্তির ঘটনা ঘটেছিল। সে সময় চীনের পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপর গোপন নজরদারি করতে ভারত যুক্তরাষ্ট্র একজোট হয়ে কাজ করে। এতে তৎকালীন শীর্ষ কয়েকজন পর্বতারোহী ও গুপ্তচর জড়িত ছিল বলে জানা যায়। সে সময় ইলেকট্রনিক স্পাইং সিস্টেম পরিচালনায় ভারী তেজস্ক্রিয় পদার্থ, রেডিও কমিউনিকেশন সেট ও অ্যান্টেনা নিয়ে হিমালয়ের নন্দাদেবী শৃঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছিল তারা। 1978 সালের আগ পর্যন্ত চীনের উপর ভারত মার্কিন গুপ্তচর বৃত্তির এ অভিযান গোপন রাখা হয়েছিল বলে স্বীকার করেছেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। সে সময় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। ওই অভিযানের সঙ্গে হিমালয়ের হিমবাহ ধসের কোনো যোগসূত্র রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে তদন্তের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনার নতুন ধরন দ্রুত ছড়িয়ে যাওয়ায় শঙ্কার মধ্যেও সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে জার্মানি। তবে দীর্ঘদিনের বিরতির পর আবারও স্কুল খুলে দেয়ায় খুশি স্কুলগামী শিশু ও অভিভাবকরা। জার্মানির বার্লিন থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। এখনো কমেনি কোভিডের প্রকোপ, তার উপর মরার উপর খাড়ার ঘা হয়ে আসা ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নতুন করোনার সংক্রমণ শঙ্কার মধ্যেই দীর্ঘ 2 মাস পর খুলে দেওয়া হয়েছে জার্মানির শিক্ষা প্রতিষ্ঠানগুলো। 16টি অঙ্গরাজ্যের মধ্যে প্রায় 12টি অঙ্গরাজ্যেই সীমিত আকারে কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে। ম্যার্কেল সরকারের এমন সিদ্ধান্তে খুশি স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। বাসায় যে ওদেরকে সময় দিতে হয়েছে, এটা থেকে আমি অনেকটা এখন ভারমুক্ত হব। তাছাড়া আমি দেখা যায় যে এখন নিজের কাজগুলো যা আছে তা নিজের মতো করে এখন শেষ করতে পারবো। তবে শিক্ষক ও শিক্ষিকা ও শিশুদের দেখাশোনায় নিয়োজিতদের টিকা কার্যক্রমের আওতায় আনার আগেই স্কুল খুলে দেওয়াটা হতে পারে হিতে বিপরীত বলছেন অভিভাবকরা। স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্তটা ভালো, তবে ভুলে গেলে চলবে না বার্লিন সহ অনেক অঞ্চলে করোনার নতুন ধরনে সংক্রমিতের সংখ্যাও কিন্তু বাড়ছে। শিক্ষক শিক্ষিকাদের টিকা দেওয়ার পর আর কয়েকটা দিন অপেক্ষা করে যদি স্কুল খুলে দেওয়া হতো তাহলে বোধহয় ভালোই হতো, সংখ্যাটাও কমতো। এদিকে শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, ধীরে ধীরে লকডাউনের কড়াকড়ি শিথিলতার অংশ হিসেবে সেলুন, রেস্তোরাঁ ও খেলাধুলার স্থানও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। পুরনো কোভিড-19 থেকে আপাতত বেঁচে গেলেও ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা কিংবা ব্রাজিলের নতুন ধরনের করোনা থেকে খুলে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাঁচবেন কিনা সেটি সময়ই বলে দিবে বলছেন জার্মানির সংক্রমণ বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বলা হয়ে থাকে হলুদ ট্রাম্পের শহর লিসবন। শুধু লিসবনই নয়, পর্তুগালের সবগুলো বড় শহরে শতাধিক বছর ধরে চলছে দৃষ্টিনন্দন এই যান। গণপরিবহনের পাশাপাশি মূলত পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ট্রাম। পর্তুগালের জনপ্রিয় এই বাহনটি নিয়ে তারিকুল হাসান আশিকের রিপোর্ট।
পর্তুগালের ঐতিহ্যবাহী একটি গণপরিবহন ট্রাম। লিসবন ভ্রমণে এসে ট্রামে চড়বে না এমন পর্যটক খুঁজে পাওয়া দুষ্কর। 1873 সালে লিসবনে ট্রাম চলাচল শুরু হলেও সেটি চলত ঘোড়ার সাহায্যে। এরপর বৈদ্যুতিক ট্রাম চলাচল শুরু হয় 1901 সালে। সময়ের সঙ্গে সঙ্গে আরও বৈচিত্র্য আসে ট্রামের গঠন ও চলাচলে। মূলত বড় শহরগুলোর পুরাতন ও ঐতিহ্যবাহী এলাকাগুলোই ট্রাম নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। রাস্তায় যানবাহনের চাপ বেশি থাকলে অগ্রাধিকার পায় ট্রাম। ট্রামে চড়ে পাহাড়ি লিসবনের সৌন্দর্যে মুগ্ধ হবেন যে কেউই। রাজধানী লিসবন, বন্দরনগরী পোর্তো সহ পর্তুগালের বড় কয়েকটি শহরে অন্যান্য 8-10টি গণপরিবহনের মতো একটি এই ট্রাম। তবে স্থানীয় নাগরিকদের পাশাপাশি পর্যটকদের কাছে অধিক জনপ্রিয় এই বাহনটি। গেল 1 বছরের বেশি সময় ধরে পর্যটক সংকটে প্রাণ হারিয়েছে ট্রামও। সময় ঠিক রেখে ট্রাম চললেও এখন যাত্রী শুধুমাত্র স্থানীয় লোকজনই। ট্রামে চড়ার জন্য টুরিস্টরা লাইনের পর লাইন, অনেক লম্বা লাইন থাকতো। টুরিস্টরা শুধু ট্রামটা চড়ার জন্য, ওটা কৌজনে যাতায়াতের জন্য ব্যবহার করতো না, ওরা শুধু দেখার জন্য। ওটা একটা ঐতিহ্যবাহী তাদের যানবাহন। এখন বর্তমানে প্যান্ডামিকের জন্য এই ট্রামের এই দেখেন খালি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক খালি মানুষ নাই। বিশেষ আকর্ষণের মধ্যে পর্যটকদের মধ্যে এই ট্রাম একটা অন্যতম। 6টি লাইনে লিসবনের ট্রাম লাইনের দৈর্ঘ্য 48 কিলোমিটার। এছাড়া সিন্ত্রা, পোর্তো, ব্রাগা এবং কোইম্ব্রার মতো কয়েকটি শহরের দৃষ্টিনন্দন স্থাপনাগুলো ভ্রমণে ট্রাম ব্যবহার করতে পারেন দর্শনার্থীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। নওগাঁয় এবার কলার ভালো ফলন হলেও দাম পাচ্ছেন না কৃষকরা। আর সে খবর জানাতে মান্দা উপজেলার সতীরহাটে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ মর্তুসী। এই অঞ্চলের বড় যে কলার হাট, এটি নওগাঁ জেলার সুতিহাটের এই হাটটি জমজমাট হয়ে ওঠে। অন্তত পক্ষে এই হাট থেকে প্রায় 40 থেকে 50 লাখ টাকার কলা কেনা বেচা হয় এবং দূরের পাইকার এসে এই কলাগুলো কিন্তু কিনে নিয়ে যান। সোমবার থেকে একবারে মঙ্গলবার বেলা 12টা পর্যন্ত এই কলা কিন্তু তারা কিনা বেচা করেন। আমরা এখানে যেটা লক্ষ্য করছিলাম, গেল 1.5-2 সপ্তাহের ব্যবধানে কলার দামে কিছুটা এখানে কম লক্ষ্য করা যাচ্ছে। যেখানে যারা কলা চাষি রয়েছেন তারা বলছেন যে বিগত দিনে যে কলা বিক্রি করেছেন তার থেকে অন্তত পক্ষে প্রতি পিসে 1.5 থেকে 2 টাকা পর্যন্ত এখানে কেনা বেচা চলছে। তবে এই কলার এই অঞ্চলে কিন্তু যে প্রান্তিক চাষিরা তারা কিন্তু একটা স্বপ্ন নিয়ে কলা চাষ করে থাকেন এবং এই কলাগুলো এখান থেকে রাজধানী সহ রাজশাহী বা অন্যান্য জেলাগুলোতে কিন্তু ব্যাপারীরা নিয়ে গিয়ে তারা আবার বিক্রি করে থাকেন। তবে এবছর কিন্তু কলার উৎপাদন ভালো হয়েছে এবং প্রথম দিকে কিন্তু তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে কলার যে উৎপাদনের জায়গাটা, কলা যে বড় হওয়া, এটা কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছিল। পরবর্তী সময় কিন্তু কলার আবহাওয়া কিছুটা অনুকূলে আসার কারণে এই কলাগুলো কিন্তু দ্রুত আবার বড় হচ্ছিল এবং তারপরেও স্থানীয় চাষিরা বলছেন যে কলা এবার যে পরিপুষ্টতা এটা কিন্তু কিছুটা কম হয়েছে এবং বিগত দিনের যে কলার উৎপাদনের খরচ কিন্তু এবার একটু বেশি হয়েছে। বিভিন্ন বালাইনাশক মোকাবেলা করতে হয়েছে এবং অন্যান্য যেসব খরচ রয়েছে এই খরচের কারণে কলা চাষিরা তাদের প্রত্যাশার জায়গাটা একটু লাভের একটা স্বপ্ন নিয়ে এই হাটগুলোতে তুলছেন। কিন্তু গেল 2 সপ্তাহ ব্যবধানে এখানে তারা বলছে যে প্রতি পিস কলা তারা বিশেষ করে মানিক কলা বিক্রি করতে লাগে দামের ক্ষেত্রেও কিছুটা ওঠানামা করছে। বলছে যে 1.5 টাকা বা 1 টাকা সর্বোচ্চ বা কিছু কিছু ক্ষেত্রে 1 টাকারও কম দরে কিন্তু প্রতি পিস এখান থেকে দূরের পাইকাররা কিনে নিয়ে গিয়ে তারা কিন্তু এই কলাগুলো বিক্রি করে থাকেন। তো জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এই জেলায় প্রায় 10,000 হেক্টর জমিতে কিন্তু কলার বাগান রয়েছে এবং এই কলা কিন্তু এখান থেকে আবার রাজধানী সহ বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তবে আরেকটি বিষয় আমরা এখানে লক্ষ্য করছিলাম, কলা পাকানোর ক্ষেত্রে কিছুটা অসাধু পন্থা হবে। এই কলা কিন্তু এখান থেকে আবার রাজধানী সহ বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তবে আরেকটি বিষয় আমরা এখানে লক্ষ্য করছিলাম, কলা পাকানোর ক্ষেত্রে কিছুটা অসাধু পন্থা অবলম্বন করা হয়ে থাকে এবং এখানে যেটা আমরা লক্ষ্য করছিলাম যে কলার যে ইথোপেনল নামের এক জাতীয় কলা পাকানোর ক্ষেত্রে তারা একটা অসাধু পন্থা অবলম্বন করে থাকেন। এই ক্ষেত্রে কিন্তু একটা নজরদারি আশা করছে যারা সুশীল সমাজ, বা তারা বলছেন যে যেহেতু কলাটাকে একটা খাবার উপযোগী এবং কলা একে সরাসরি খেতে হয়, এই জায়গাগুলোতে সরকারের কিন্তু একটা নজরদারি দেওয়ার মধ্য দিয়ে যেন স্বাস্থ্য সচেতনতা মানা হয়। তো এই জায়গাগুলোতে কিন্তু কলার যে বাজার ব্যবস্থা, এটার সঙ্গে কিন্তু এই প্রান্তিক হাটগুলোতে খুব ভোর থেকে কেনা বেচা হয়ে থাকে। প্রায় 30 থেকে 40 লাখ বা তারও উপরে কিন্তু কলা কেনা বেচা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে ব্যাপারীর উপস্থিতি হঠাৎ করে কিন্তু কমে যাওয়া বা ব্যাপারীরা নিজস্ব ভাবে তারা একটা বাজার কিন্তু তারা
যারা কলা চাষি রয়েছে তারা কিন্তু পাবে, এমন কথাই কিন্তু আমরা কলা চাষিদের মুখ থেকে পাচ্ছিলাম। বিশেষ করে তারা কিন্তু আগের দিন কলা নিয়ে আসেন এবং এই কলাগুলো কিন্তু তারা হাতে তোলার পর তাদের যে বাজার, আমরা যেটা লক্ষ্য করছিলাম এই দূরের যারা পাইকার পত্র রয়েছেন তারা কিন্তু অনেকটা এই হাটে আগের দিন এসে থাকেন এবং তারা কিন্তু এখান থেকে কলা নিয়ে যান। তবে আজকের হাটে পাইকারের উপস্থিতি খুবই কম। তারা বলছেন যে এখানে প্রায় অনেক বড় একটি হাট, এই হাটে আগে জানিয়েছি প্রায় 40 থেকে 50 লাখ টাকার কিন্তু কলা এখানে কিনা বেচা হয়, কিন্তু পাইকারের উপস্থিতির উপরই কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ হয়। আজকের বাজারে তারা যেটা বলছেন যে বিগত দিনে যে কলাগুলো বিক্রি করেছে কিনা বেচা হয়, কিন্তু পাইকারের উপস্থিতির উপরই কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ হয়। আজকের বাজারে তারা যেটা বলছেন যে বিগত দিনে যে কলাগুলো বিক্রি করেছিলেন প্রতি পিস 2.5 টাকা পর্যন্ত বা 3 টাকা পর্যন্ত, সেই কলা কিন্তু আজকের হাটে সর্বোচ্চ 1.5 টাকা বা 2 টাকা দরে, বিশেষ করে মানিক কলা যাতে এই কলাটার একটা আলাদা কদর রয়েছে, সমাদর রয়েছে, এই কলার দরটা কিন্তু আজকে এখানে খুবই কম, প্রতি পিস 1.5 টাকা সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে। শহরের হাটে এই কলাগুলো কিন্তু অনেকটা চড়া দামে বিক্রি করে থাকেন এবং এই কলাগুলোর একটা ভালো বাজার দর পেলে এই স্থানীয় যারা চাষি রয়েছেন তারা বলছেন যে আগামীতে তারা এই কলা চাষের ক্ষেত্রে আরো উৎসাহ পাবেন এবং এই যেহেতু লাভজনক খাতকে আরো উৎসাহিত করার ক্ষেত্রে বাজার নজরদারি ঠিক রাখা এবং প্রত্যাশিত দর যেন তারা পায়, এক্ষেত্রে কৃষি বিভাগ বা প্রশাসনের একটা তদারকি আশা করছেন স্থানীয় এখানকার কলা চাষিরা। তো সব মিলিয়ে জমজমাট কারবার কিন্তু 2 দিন ধরে এই হাটে চলে এবং ভালো একটি বেচে কেনার মধ্য দিয়ে কিন্তু কলা বেচে কিনা এই অঞ্চল থেকে বিভিন্ন জায়গায় সরবরাহ হয়ে থাকে। তো এই ছিল মল্টুচি নওগাঁর সুতিহাটের কলা কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁ থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকি। 3 ম্যাচের ওয়ানডে ও টি20 খেলতে আজ বিকেলে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ জাতীয় দল। তার আগে করা 3 করোনা টেস্টেই নেগেটিভ এসেছেন সকল সদস্যরা। তবে টেস্টের ফলাফল যাই হোক না কেন ওশেনিয়াতে মানতে হবে নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগের প্রোটোকল, জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। এদিকে নিউজিল্যান্ড সফর সবসময় আলাদা চ্যালেঞ্জ নিয়ে আসে ক্রিকেটারদের জন্য। সেখানে এবার বাড়তি মাত্রা যোগ করেছে 6 দিনের আইসোলেশন। মন্তব্য তাসকিন আহমেদের। ট্যুরে যারা যাচ্ছে সবাই 3বার টেস্টে 3বারই নেগেটিভ এসছে সবারই। সো যেটা একটা পূর্ব শর্ত ছিল আমাদের যাওয়ার আগের, অ্যাটলিস্ট 72 ঘন্টার আগে টেস্ট নেগেটিভ হতে হবে। সেক্ষেত্রে আমরা 3টা টেস্টই আসলে নেগেটিভ এসছে। ট্যুরের আগে এই কথাগুলো অনেকটা স্বস্তি নিয়ে এসেছে বাংলাদেশের বহরে। কোভিড আক্রান্ত এই পৃথিবীতে এখনো অনেকটা স্বাভাবিক আছে নিউজিল্যান্ড, কিন্তু এই অবস্থা বজায় রাখতে তাদের স্বাস্থ্য প্রোটোকল মানার যে বাধ্যবাধকতা তারা করেছে সেখান থেকে মাফ করা হয়নি কাউকেই। তাই তো যাওয়ার আগেই এত সব নিয়মকানুনের মার প্যাঁচে তামিম রিয়াদ বাহিনী। তবে যাওয়ার আগেরটুকু জেনেই যদি আপনি অবাক হন তাহলে বলছি আরও চমক আছে আপনার জন্য। এখানে রিপোর্ট যাই আসুক তা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না কেউই কর্তৃপক্ষ। ওশেনিয়াতে পা দিতেই মানতে হবে তাদের আইন কানুন, আর তা বলছে হোটেলে 6 দিন বন্দি জীবন যাপন করতে হবে টাইগারদের। এই 6 দিন কপালে জুটবে না রুম সার্ভিসও, নিজেদের কাজ করতে হবে নিজেদেরকেই। মুক্ত বাতাস আর আলোর সঙ্গে দেখা হবে, তবে সেটাও ঘড়ি ধরে ঘন্টা খানেকের জন্য। আর এই নিয়মগুলো মানতে পারলেই কেবল জিম এবং অনুশীলনের অনুমতি পাবে বাংলাদেশ। তবে দলবদ্ধ হয়ে তা করতে হলে অপেক্ষা করতে হবে অন্তত 14 দিন। যাওয়ার পরে কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিতে কী ধরনের আচরণ করা হচ্ছে, কোনো ধরনের নীতিমালা ভঙ্গ হচ্ছে কিনা, সবগুলি মিলিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হবে। যে ব্যাপারটা এক এক দলের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। 7ম দিন থেকে যদি আমাদের টেস্ট রিপোর্টগুলো ভালো আসে তাহলে 7ম দিন থেকে আমাদেরকে গ্রুপ ওয়াইজ জিম ফ্যাসিলিটি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে এবং 8ম দিন থেকে আমাদেরকে বাবলে ভাগ করা হবে। ক্রিকেটাররা বায়োবাবলে আছেন বেশ কয়েক মাস ধরেই, কিন্তু এতটা কঠোর নিয়মের সঙ্গে পরিচয় নেই তাদের কারোই। বিষয়টা তাই ভাবাচ্ছে তাসকিনকে, যদিও আশা উতরে যাবেন এই চ্যালেঞ্জটাকেও। এরকম সিচুয়েশনে এর আগে কখনো থাকা হয় নাই, তো যদিও আমরা লাস্ট 2টা সিরিজ বা টুর্নামেন্ট সব কিছু বায়োবাবলের আন্ডারেই খেলেছি, কিন্তু এটা মানে মেন্টালি অনেক টাফ থাকাটা জরুরি আমাদের এবং একটা ভালো একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স হবে। বাতাসে গুঞ্জন আছে বাংলাদেশের বিপক্ষে সিরিজে নাও খেলতে পারেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা। আইপিএলে যোগ দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে ছুটি দিতে যাচ্ছে এনজেডএসসি। তবে সেটা নিয়ে না ভেবে নিজের পারফরমেন্সে মনোযোগ দিতে চান তাসকিন। ওর জায়গায় যারা রিপ্লেসমেন্ট হিসেবে খেলবে তারাও তাদের সেরাটা দিয়েই খেলবে। দিন শেষে আসলে আমাদের প্রপার এক্সিকিউট করাটা ইম্পর্টেন্ট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ভেবেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট হারের পর নতুন উদ্যমে শুরু করতে চাইবেন ক্রিকেটাররা,
কিন্তু উল্টো আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। আর এ সিদ্ধান্তে মনক্ষুণ্ণ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, এখন থেকে কোন ক্রিকেটার কোন ফরম্যাটে খেলতে চায় তা স্পষ্ট করে চুক্তিতে জানানোর নিয়ম করা হবে। ওরা সবাই যদি লেখে দেয় আমরা কেউ ন্যাশনাল টিমের জন্য খেলতে চাই না, আমি এখনই রাজি। বিসিবি সভাপতির কণ্ঠে পরিষ্কার ক্ষোভ, কারণটা সবার জানা। ট্যুরের আগ মুহূর্তে বললে হবে না। সাকিব আল হাসান গেছেন যুক্তরাষ্ট্রে, দেশে রেখে গেছেন আলোচনার খোরাক। তার টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলার সিদ্ধান্তে দর্শকরা দ্বিধাবিভক্ত হতে পারেন, কিন্তু নাজমুল হাসান পাপনের কোনো দ্বিধা নেই। তিনি যার পর নাই মনক্ষুণ্ণ। বিব্রত ঠিক না, মন খারাপ। আমাকে যদি বলেন মন খারাপ, আমাদের মনটা খারাপ কেন? দেখেন, একটা প্লেয়ারের পিছনে তো কম ইনভেস্ট করি না আমরা। বোর্ড 10-15টা বছর ধরে যে ইনভেস্টমেন্ট করে, এটা আপনাদের সব কিছু জানা আছে কিনা তাও জানি না। আপনার এই হারে একটা ওদের মানে একটা তো হচ্ছে খেলাধুলা রিলেটেড কন্ট্রাক্টের বাইরে আপনার ইনজুরি হলো, কিছু হলো, সব কিছু নিয়ে আমরা ওদেরকে যে ফ্যাসিলিটিটা এখন দেই সেটা তো আগে কখনো চিন্তাই করা যেত। অন্য একটা ফ্র্যাঞ্চাইজি লিখবে, এরপর আর কিছু বলার থাকে না। সো ইটস অবভিয়াস তারা দেশের জন্য কিছু করবে, সেই সময়টায় যদি মানে এটা তাদের ইচ্ছা। মানে আমরা এখন ভেরি ক্লিয়ার, আমরা এইভাবে সময় নষ্ট করতে চাই না। সাকিবকে আইপিএলের জন্য ছাড়পত্র দিলে স্বাভাবিকভাবে চলে আসে মোস্তাফিজের প্রসঙ্গ। এক্ষেত্রে কেন্দ্রীয় চুক্তিতে সুনির্দিষ্ট কিছু নিয়ম রাখার পরিকল্পনা করছে বোর্ড। মোস্তাফিজ আজকে এসেছিল আমার সাথে দেখা করতে, আমাকে বলেছে সে আইপিএলের ব্যাপারে যাবে কিনা জানতে চায়। আমি বলেছি, দেখো এখানে আমার কিছুই বলার নাই, তুমি যদি খেলতে না চাও, তুমি যদি ওখানে যেতে চাও, আমাদেরকে একটা চিঠি দিয়ে দাও, আমরা তোমাকে আটকাবো না। মেসেজ ইজ ফর এভরিবডি। টেস্টে সাকিবের কেন্দ্রীয় চুক্তি সহ নানা বিষয়ে ক্রিকেট অপারেশনস নির্বাচক প্যানেল সহ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে ম্যারাথন আলোচনা করেছেন বিসিবি প্রধান। সামনের বোর্ড সভায় জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ড সফরের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম ঘোষণা করল বিসিবি। এক সিরিজের জন্য দুপক্ষের মধ্যে 2 কোটি টাকার চুক্তি হয়েছে। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলীয় ফটো সেশনে অংশ নেন ক্রিকেটাররা। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর প্রথমবারের মতো পুরো দলের সঙ্গে দেখা করেছেন বিসিবি সভাপতি। করোনা যুগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যস্ততম দিন। বোর্ড কর্তা, গণমাধ্যম কর্মী আর খেলোয়াড়, ক্রিকেট পাড়া সরব সবার পদচারণায়। নিউজিল্যান্ড সফরের আগে নানা আনুষ্ঠানিকতায় ক্রিকেটারদের অংশগ্রহণ। হোম অব ক্রিকেটে ফটো সেশনে সাইফুদ্দিন লিটনরা। নিউজিল্যান্ড সফরের জন্য টাইগারদের নতুন জার্সি উঠেছে গায়ে। কদিন আগের অনুমোদিত ডিজাইনটাই আছে, বদলেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম। বিজ্ঞাপনের জন্য ব্যাটিংয়ের পোজ দিলেন মাহমুদুল্লাহ, আড়মোড়া ভাঙতে চাইলেন তামিম। মুশফিক, আলামিন, রুবেল, হাসানরা এক ফাঁকে সেরে নিলেন আলাপ। বোর্ড কর্মকর্তাদের ব্যস্ত শিডিউলের কারণেই কিনা ভেন্যু বদলে টিম স্পন্সর আর কিটস সত্ত্ব ঘোষণার অনুষ্ঠানটি করা হলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে। আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বিসিবির প্রধান নির্বাহী। আমরা 2 কোটি টাকা পাচ্ছি। ওয়ার্ল্ড টি20 এবং অন্যান্য যে ইভেন্টগুলো আছে, অবশ্যই 2023 পর্যন্ত যে ইভেন্ট আছে ইনক্লুডিং এশিয়া কাপ, সবকিছু কনসিডার করে আমরা আমাদের নেক্সট টিম স্পন্সর টার্গেট করব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর 2 নির্বাচক নান্নু বাশার আর 3 সিনিয়র ক্রিকেটার তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহর সঙ্গে বসেছিলেন নাজমুল হাসান। নিউজিল্যান্ডের বিমান ধরার আগের দিন বোর্ড সভাপতির সঙ্গে বসল পুরো দল। ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ ওটিস গিবসন সহ অন্যান্য কোচরাও। সাধারণত আমরা এই ধরনের কোনো ট্যুরের আগে স্পেশাল কিছু প্র্যাকটিস, ওই ধরনের বাউন্সি উইকেটে কিভাবে খেলা যায়, ব্যাটিং, এগুলো নিয়ে আমরা অনেক কাজ করে তারপর যেতাম। কিন্তু আনফর্চুনেটলি এবার কিন্তু আমরা তা কিছুই করতে পারিনি। ওখান থেকে আসার পর আবার ঠিক অপোজিট একটা এক্সপিরিয়েন্স, বা আমাদের সাবকন্টিনেন্টের পিচে আমরা আবার টেস্ট খেলতে যাচ্ছি। সামনে কিভাবে হ্যান্ডেল করা যায় এটা নিয়ে আমরা বোর্ডের সাথেও বসেছিলাম। আমরা একটা প্ল্যান খুব শীঘ্রই তারা আমাকে এখন একটা প্ল্যান তৈরি করে দিবে যে আগামীতে এই দুটো সিরিজের পরেও তো আমাদের কন্টিনিউয়াস খেলা, তখন কবে কি করছি না করছি এগুলো নিয়ে। কদিন আগেই ক্রিকেটারদের সঙ্গে দূরত্বের কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি। সেই দূরত্ব ঘোচাতেই এখন থেকে বিদেশ সফরে টিমের সঙ্গে যাবেন একজন বোর্ড পরিচালকও। নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন জালাল ইউনুস। একটা সমস্যা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
ঋতুরাজ বসন্তে মুকুলে ছেয়ে গেছে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলো। ভালো ফলন পেতে পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর এলাকায় আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। ঠিক ভোরবেলাতেই আমরা দেখছি যে আসলে চাঁপাইনবাবগঞ্জে যে সমস্ত আম বাগানগুলো রয়েছে সেখানে কিন্তু মুকুলে মুকুলে আসলে ছেয়ে গেছে প্রত্যেকটি গাছ, এবং একেবারেই যে আম মুকুলের যে মৌ মৌ গন্ধ সেটি কিন্তু আসলে চারপাশে আসলে ভেসে গেছে। এবং এইখানে আমরা যেটি দেখছি যে আসলে উত্তরের যে সমস্ত জনপদগুলো নিয়ে, যে সমস্ত জেলাগুলো নিয়ে আসলে আমের বাগান আছে এবং আম চাষ হয়ে থাকে, সেখানে মূলত প্রত্যেকটি জায়গা থেকে চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহখানেক পরে কিন্তু আসলে বাগানে মুকুল দেখা দেয়, এবং সেটি আসলে তাপমাত্রা এবং মাটির গুণাগুণের ওপর নির্ভর করে আসলে এই মুকুলটি দেখা দেয়। আম বিশেষজ্ঞ বা ফল গবেষণা ইনস্টিটিউটগুলো যে এই সমস্ত তথ্য আমাদেরকে দিয়ে থাকে সেটি হচ্ছে যে আসলে তাপমাত্রার ওপর নির্ভর করেই কিন্তু আসলে আম গাছে মুকুল এসে থাকে। তো সেক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু এখনও খানিকটা শীত অনুভূত হচ্ছে, এবং রাতের দিকে কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, এবং এখন ঠিক ভোরের দিকে কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা যে খবরটি নিয়েছি সেটি হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হয়েছে। অর্থাৎ ঠিক রাত এবং সকালের দিকে এবং পরবর্তী সময় দিনের শেষাংশেও কিন্তু খানিকটা তাপমাত্রা কম থাকার কারণে আমের মুকুল যেভাবে আসলে আসার কথা ছিল তা খানিকটা তুলনামূলকভাবে একটু কম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে যে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 30,000 হেক্টর জমিতে যে আমের বাগান আছে এবং প্রতিনিয়ত সেটি বাড়ছে, এবং এই বর্ধিত যে আমের বাগান এবং যে আমের বাগানটি আছে সেখানে কিন্তু প্রায় 60 থেকে 65% গাছে মুকুল এসেছে, এবং বাকি যে মুকুল অবশিষ্ট আছে গাছগুলো না সেটি প্রায় সপ্তাহখানেকের মধ্যে আসলে সেটি পূর্ণতা পাবে। প্রত্যেকটি গাছে গাছে আসলে শতভাগ মুকুল থাকবে। তবে এখন আবহাওয়া অফিস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ তারা যেটি বলছেন যে আসলে কিছু কিছু আসলে গাছ যেগুলো আগাম জাতের হয়ে থাকে এবং আগাম পরিপক্কতা পায় যে সমস্ত ফলগুলো, সেগুলো কিন্তু সেই জাতের গাছগুলো কিন্তু পূর্ণ একেবারে মুকুল এখন সেই অবস্থায় আছে। সেক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ যারা আম ব্যবসায়ী আছেন বা বাগানিরা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম গতকালকে থেকেই, এবং আজকে ভোরেও খানিকটা কথা হচ্ছে। তারা যেটি বলছেন যে এই সময় যেহেতু মুকুল বের হওয়ার সময় এবং ফুটন্ত অবস্থার পরে আবারও যখন সেই মুকুল থেকে মোটরদানা আকার ধারণ করে ফলটি, তখন আসলে তারা যে যত্নগুলো নিয়ে থাকেন সেই যত্নগুলো ইতোমধ্যেই তারা নিয়েছেন, এবং পরের ধাপের যে যত্ন সেটির জন্য তারা কিন্তু যে ধরনের স্প্রেগুলো করা উচিত সেগুলো তারা করেছেন, এবং ছত্রাকনাশক ব্যবহার করেছেন, এবং কোনো ধরনের শুধুমাত্র যে হপার পোকা সেটি দমনের যে কীটনাশক সেটি বাদে অন্য কোনো ধরনের হরমোন বা ক্ষতিকর কোনো কিছু কিন্তু ব্যবহার করা হচ্ছে না। এবং চাঁপাইনবাবগঞ্জে যে পরিমাণ আসলে আমের উৎপাদন হয়ে থাকে পুরো বাংলাদেশেই কিন্তু সেটি এখান থেকে সরবরাহ করা হয়, এবং এবারও তারা প্রত্যাশা করছেন প্রত্যেক বছরই কিন্তু আমের অফ ইয়ার এবং অন ইয়ার কিন্তু আসলে বলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে এবারে এখানকার যারা ফল গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা রয়েছেন, উদ্যান তত্ত্বের যে কর্মকর্তা রয়েছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সেই সাথে আমের যারা ব্যবসা করে বা বাগানি, তারা প্রত্যেকেই বলছেন এবারে কিন্তু আমের অন ইয়ার, অর্থাৎ একটু আগামী আসলে মুকুল এসেছে এবং বেশ ভালো মানের কিন্তু মুকুল এসেছে। তো সেক্ষেত্রে এবারে উৎপাদন যে লক্ষ্যমাত্রা সেটিও এবার বাড়বে বলে তারা প্রত্যাশা করছে। গেল বছর কিন্তু প্রায় 303 লাখ মেট্রিক টন আমের যে উৎপাদন হয়েছিল সেটি এবারে বাড়বে, এবং এই আমকে ঘিরে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ শহর, শিবগঞ্জ এবং রানীহাটি এই সমস্ত এলাকায় কিন্তু আমরা যেটি খবর নিয়েছি যে এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছেন। ইতোমধ্যেই আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম,
তারা যেটি বলছেন যে আম থেকে বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য কিন্তু ইতিমধ্যে ছোট ছোট কিন্তু তারা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি গড়ে তুলছেন, যাতে করে এখান থেকে যে সমস্ত আমগুলো নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে সেটা যেন না হয়। এবং এর পাশাপাশি হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট গেল বছর যে পরিমাণে ছিল সেটিও বাড়ানো হবে, এবং যাতে করে প্রায় 15 থেকে 17 দিন পর্যন্ত আম কিন্তু আসলে খুবই ভালো থাকে, যাতে করে এখান থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছতে অনেক সময় আম কিন্তু আসলে পচন দেখা যায়। তো সেই ক্ষেত্রে সেটি যেন না হয় সেই কারণে কিন্তু তারা মৌটুসী এখানে এখন থেকেই ব্যবস্থা গ্রহণ করছে, এবং আমের যে বাগানের যে যত্ন সেটি কিন্তু নেয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে, এবং সেই পরিমাণ কিন্তু কাজ তাদের চলছে। তো মৌটুসী চাঁপাইনবাবগঞ্জে যে 30,000 হেক্টরেরও বেশি যে জায়গায় যে আমের যে বাগান সেটির যত্নে এখন ব্যস্ত, এবং পুরোপুরি মুকুল আসতে এখনো পর্যন্ত এক সপ্তাহখানেক সময় লাগবে বলে এখানকার বাগানিরা আমাদেরকে জানিয়েছে। তো চাঁপাইনবাবগঞ্জের আমের মুকুলের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় চালানে ভারত থেকে এসেছে আরো 20 লাখ করোনার টিকা। এ নিয়ে মোট 90 লাখ ডোজ এলো দেশে। ভ্যাকসিন কম থাকা কেন্দ্রগুলোয় সরবরাহ করা হবে আগেই। 3 মাস পর খুলবে সব বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা এখনই উঠতে চান হলে। 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি। একাডেমিক কাউন্সিলরের বৈঠক আজ। দুবাই ও ভারত থেকে আন্তর্জাতিক চক্র নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের স্বর্ণের চোরাচালান। বিমানের কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ, আইনের যথাযথ প্রয়োগের তাগিদ পর্যবেক্ষকদের। শিগগিরই বাজারে আসছে মোবাইল অ্যাপ থিফ গার্ড। চুরি যাওয়া মোবাইলের অবস্থান শনাক্ত করা যাবে নিমিষেই। আন্তর্জাতিক মানের বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এবং মঙ্গল গ্রহে নাসার মহাকাশযান পারসেভারেন্স রোভারের নাটকীয় অবতরণের নতুন ভিডিও প্রকাশ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছালো মালবাহী মহাকাশযান SS ক্যাথরিন। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।